আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। তো আজকে আমরা বল যে চ্যাপ্টারটা আছে আমাদের অধ্যায় 3, এই চ্যাপ্টার নিয়ে পড়ালেখা শুরু করব। তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, মূল আলোচনা হচ্ছে অধ্যায় 3 অর্থাৎ বল। তো আমরা এই যে বলের অধ্যায়টা আছে আমাদের আজকে, এই অধ্যায় 3 যেটা আছে আমাদের বল, এই বলের চ্যাপ্টার থেকে আজকে আমরা দুইটা অংশ আমাদের ক্লাসটা দেখব। ফার্স্ট লেকচারে আমরা জড়তা এবং বলের ধারণা দেখব, সাথে নিউটনের প্রথম গতির সূত্র দেখব, জড়তা এবং বলের ধারণা শিখব। এই যে এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ যে নিউটনের প্রথম গতিসূত্র আমরা দেখছি, আমাদের কিন্তু নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র আছে এবং তৃতীয় যে সূত্রটা আছে, এই দ্বিতীয় সূত্রটা আমরা দেখব আমাদের সেকেন্ড ক্লাসে, অর্থাৎ তোমাদের আগামী সপ্তাহের ক্লাসে। সো দ্বিতীয় সূত্র কিন্তু আমাদের এই পরের ক্লাসে হবে আর কি, সেকেন্ড ক্লাসে হবে। আর তৃতীয় সূত্র যেটা আছে এটা আমাদের থার্ড ক্লাসে হবে। অর্থাৎ তোমাদের সবকিছু যেন ভেঙে ভেঙে বোঝানো যায়, এজন্য আমরা প্রথম গতিসূত্র আজকে ফার্স্ট ক্লাসে দেখাচ্ছি, সেকেন্ড গতিসূত্রটা আমরা সেকেন্ড ক্লাসে দেখাবো, থার্ড গতিসূত্রটা আমরা থার্ড ক্লাসে দেখাবো। কারণ প্রত্যেকটারই কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, শুধুমাত্র সূত্র কিন্তু বললে হয় না, সেটার অ্যাপ্লিকেশনটা শিখতে হয়। তাহলে প্রথমে আমাদের শিখতে হবে জড়তা। কেন? কারণ এই যে নিউটনের প্রথম গতিসূত্র, সেটা অ্যাকচুয়ালি আমাদের জড়তা এবং বলের একটা ধারণা দেয়। তাহলে প্রথমে দেখো জড়তা বলতে আসলে কি বুঝি। তো প্রথমে একটা সংজ্ঞা এখানে বলা আছে, এই সংজ্ঞাটা কি বলে সেটা আমি তোমাদের সহজ ভাষায় বুঝাই দিই। ধরে নাও যে এখানে একটা ফুটবল রাখা আছে এবং এই ফুটবলকে তুমি যেভাবে রাখা ছিল ভূমিতে ওইভাবে তুমি রেখে দিছো। অর্থাৎ তুমি কি করছো, কোনো টাচ করো নাই ফুটবলকে, তুমি কিক করো নাই, মনে করো ফুটবলটা তুমি এখনো মনে করো কিক করো নাই, ফুটবলকে জাস্ট এখানে তুমি রেখে দিছো। তাহলে ফুটবলকে তুমি যেভাবে রেখে দিছো, তুমি যদি কিক না করো তাহলে ফুটবল যেভাবে রেখে দিছো সেভাবেই থাকবে। তাহলে আমি লিখে রাখি একটু, যে ফুটবল কিন্তু কিক না করলে স্থির ছিল, স্থির ছিল। তুমি যদি কোনো সেখানে বল প্রয়োগ না করো, যদি তুমি বল প্রয়োগ না করো বা তুমি যদি কিক না দাও, তাহলে কিন্তু এই ফুটবলটা কি থাকবে, স্থিরই থাকবে, তাই না? এটা আমরা সবাই বুঝি, যেটা স্থিরই থাকবে। তার মানে আমি যদি বাহ্যিক কোনো বল না দিই, যদি আমি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে যে বস্তুটা স্থির থাকছিল সেই বস্তুটা সবসময় কি থাকবে বলতো, স্থিরই থাকবে। তাহলে এইখানে এখন সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখো, বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায়, আর যে বস্তুটা গতিশীল সেই বস্তুটা কি থাকতে চাবে, গতিশীল থাকতে চাবে। এক্সাম্পল দিই, মনে করো একটা গাড়ি, মনে করো একটা গাড়ি আছে এবং এই যে গাড়িটা আমাদের সাথে কাছে আছে, এই গাড়িটা মনে করো 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, গতিশীল। তাহলে এই গাড়িটা যখন চলতে থাকবে, যদি এই গাড়িতে কোনো বল প্রয়োগ না করা হয়, মানে ধরো কোনো ব্রেক যদি না চাপা হয়, তাহলে গাড়ির যেই বেগ সেই বেগে কিন্তু গাড়িটা আসলে চলতে থাকবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এই বিষয়টাই আসলে বা এই বৈশিষ্ট্যই বস্তুর জড়তা। অর্থাৎ সহজ বাংলায়, বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই জড়তা। এখন এই জড়তার দুইটা টাইপ আমাদের শিখতে হবে, একটা আমাদের গতীয় জড়তা, আর একটা আমাদের স্থিতি জড়তা। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, যে স্থিতি জড়তা কোনটা হবে এখানে? স্থিতি জড়তা কি আসলে এই যে ফুটবলের এই কাহিনীটা হবে, যে ফুটবল প্রথমে স্থির ছিল পরেও স্থির থাকতে চায়, নাকি স্থিতি জড়তা আসলে গাড়িরটা হবে? বলো দেখি, ফুটবল না গাড়ি, কোনটা হবে? ফুটবল প্রথমে স্থির ছিল, সে পরেও স্থির থাকতে চায়, এই জিনিসটা আসলে তার স্থিতি জড়তা। তাহলে গতীয় জড়তা কি? একটা গাড়ি যদি গতিশীল থাকে এবং বল প্রয়োগ না করলে সে যে গতিশীলই থাকতে চাচ্ছে, এটাই গতীয় জড়তা। তাহলে এদের একটু সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। তো জড়তার সংজ্ঞা আমরা আগেই বলছি, যে অবস্থায় সে থাকে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছাটা বা প্রবণতাটা, সেটাই তার জড়তা। তাহলে স্থিতি জড়তা মানে আসলে কি? স্থিতি জড়তা মানে সে আজীবন স্থিরই থাকতে চাইবে। তাহলে খেয়াল করো, স্থিতি জড়তা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতাটা, যে আমি স্থির আছি, স্থিরই থাকবো, এটাই তার স্থিতি জড়তা। এখন আসি, মাঝে মধ্যে প্রশ্ন আসে যে স্থিতি জড়তার পরিমাপক আসলে কে? তো মনে রাখতে হবে, স্থিতি জড়তাকে আমরা পরিমাপ করি স্থিতি জড়তাকে আমরা যদি পরিমাপ করতে চাই, তাহলে আমরা ব্যবহার করি ভর। এই পরিমাপ করতে চাই কি দিয়ে, বা পরিমাপকটা কি হবে? পরিমাপক হবে ভর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা বোর্ড প্রশ্ন আসে। এখন তোমাদের এই জিনিসটা আমি একটু বুঝাই দিই। একটা ফুটবল, একটা ফুটবলের ভর কিন্তু কি হয় বলতো, ভর কম হয়।
ফুটবলের ভর কম হয়। আর লোহার বলের ভর কি হয়? লোহার বলের ভরটা বেশি হয়। তাহলে তোমরা জাস্ট আমার একটা কমন প্রশ্নের উত্তর দাও যে এই ফুটবল এবং লোহার বলের মধ্যে বলো তো কাকে গতিশীল করতে তোমার কষ্ট বেশি হবে? অর্থাৎ কাকে লাথি দিয়ে তুমি এখানে একটা কিক দিলা, তো কাকে কিক দিয়ে গতিশীল করতে তোমার কষ্ট বেশি হবে বলো তো? লোহার বল নাকি ফুটবল? কি মনে হয়? লোহার বল। ভেরি গুড, সবাই উত্তর দিছো যে লোহার বল। আচ্ছা, তাহলে তুমি বলতেছো যে লোহার বলকে গতিশীল করা কঠিন। তো গতিশীল করা কঠিন মানে কি আসলে? তার স্থিতি অবস্থাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে তো গতিশীল হবে। তার মানে আমি বলতে পারি যে লোহার বলের এই গতিশীল অবস্থা তৈরি করা অথবা স্থির অবস্থাকে চেঞ্জ করা এটা ডিফিকাল্ট। তার মানে তার গতি পরিবর্তন করা ডিফিকাল্ট, গতি পরিবর্তন করা কঠিন। কেন কঠিন? তার কারণ তার মধ্যে জড়তাটা আসলে বেশি। তার মানে তার কারণ হচ্ছে তার মধ্যে জড়তাটা আসলে বেশি। ফর এক্সাম্পল একটা মোটাসোটা মানুষ, একটা মোটাসোটা মানুষ দেখবা যে চুপচাপ দাঁড়ায় থাকতে চায়, সে কিন্তু দৌড়াদৌড়ি করতে চায় না, লাফালাফি করতে চায় না, কারণ অত বেশি ভর নিয়ে অত বেশি ওজন নিয়ে তার চলাফেরা করতে কষ্ট হয়। ঠিক আছে? আর যে একটু পাতলা টাইপের মানুষ, একটু চিকন চাকন টাইপের যে মানুষ, ওরা দেখবা একটু লাফালাফি করতে বেশি পছন্দ করে, এজন্য তারা আসলে চিকন চাকন থাকে। ঠিক আছে? তো যে নাকি চিকন চাকন তার ভর কি থাকে? কম থাকে, ওজন কম থাকে, তো সে সহজেই গতিশীল হইতে পারে। যেমন আমার ফুটবল, তার ভরটা কম, তাহলে গতিশীল সহজে হইতে পারে। তার মানে তার মধ্যে জড়তাটা কম। তার মধ্যে জড়তাটা কি বলতো? কম। দেখো জড়তা আমরা বুঝি যে ধরো তুমি ঠিকঠাক কথা বলতে পারো না। ঠিক আছে? মনে করো তুমি একটা প্রোগ্রামে গেছো, তুমি সেই প্রোগ্রামে ঠিকঠাক কথা বলতে পারো না, তো অনেকগুলা মানুষের সামনে তোমার কথা বলতে মনে করো কষ্ট হয়। তার মানে তোমার কথা বলার জড়তাটা কি বলতো? বেশি। আবার তুমি একটা মানুষের সাথে মিশতে গেছো, সেখানে সহজে তুমি মিশতে পারো না, তার মানে তোমার মধ্যে কি জড়তাটা বেশি। আচ্ছা, আমাদের স্ক্রিনটার রেসপন্ড করছে না, তাহলে একটা কাজ করি, আমরা একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যে ঠিক হয়ে গেছে। সো ভর কম মানে তার জড়তাটা কি হবে বলতো? কম হবে। ওই যে চিকন চাকন মানুষের কথা চিন্তা করো আর কি, সে সহজেই লাফালাফি করে, সহজেই তার গতিটা সৃষ্টি করা যায়। তাহলে খেয়াল করো, যার জড়তা কম তার ভর কম। উল্টা কথাও সত্যি, যার ভর কম তার জড়তা কম। তাহলে খেয়াল করো, এখানে তার ভর ভর বেশি, তাহলে তার জড়তাও কি হবে বলতো? জড়তাও বেশি হবে। তার মানে সরাসরি জড়তার সাথে ভরটা রিলেটেড। একটা বেশি হইলে আর একটা বেশি হয়, একটা কম হইলে আর একটা কম হয়। এজন্য আমরা বলি যে আমরা আসলে জড়তাটাকে পরিমাপ করতে পারি কি দিয়ে বলতো? ভর দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে তোমরা আমাকে একটা উত্তর দাও তো, যদি আমি প্রশ্ন করি যে কোনটির জড়তা বেশি? জিজ্ঞাসা করলাম কোনটির জড়তা বেশি, দেখি তো বলতে পারো কিনা। ধরো একটা অপশন দিলাম আমরা হচ্ছে একটা ট্রাক, আর একটা অপশন দিলাম একটা হচ্ছে রিক্সা। বলতো কোনটির জড়তা বেশি হবে? ট্রাকের জড়তাটা কেন বেশি? কারণ ট্রাকের ভরটা বেশি, তাই না? কারণ ট্রাকের ভরটা বেশি। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এই যে জড়তা যে আমরা পরিমাপ করি এখানে, তো জড়তা আমরা আসলে পরিমাপ করতেছি কি দিয়ে বলতো? এই ভর দিয়ে পরিমাপ করতেছি। ঠিক আছে? এখন আমরা গতীয় জড়তা দেখব। মাত্র দেখলাম স্থিতি জড়তা, এখন দেখব গতীয় জড়তা। আবারও সেম, আমরা কোনো মুখস্থ সংজ্ঞা না পড়ে আগে আমরা একটা এক্সাম্পল চিন্তা করি। এখানে দেখো একটা নারকেল গাছ থেকে নারকেল পড়তেছে, সো নারকেলের ভর কি বলতো? নারকেলের ভরটা বেশি, নারকেলের ভরটা বেশি। আর এখানে একটা আম পড়তেছে, আম গাছ থেকে মনে করো আম পড়তেছে, তাহলে আমের ভরটা কি হয় বলতো? কম হয়, আমের ভরটা কম হয়। তাহলে তোমরা আমাকে বলো তো, যে উপর থেকে যদি একটা নারকেল পড়ে আর উপর থেকে একটা যদি আম পড়ে, বলতো কোনটাকে ক্যাচ ধরতে তোমার কষ্ট বেশি হবে বলতো? কোনটাকে ক্যাচ ধরতে তোমার কষ্ট বেশি হবে? নারিকেল। ভেরি গুড, নারিকেলকে ক্যাচ ধরতে আমার কষ্ট বেশি হবে। সেই একই রকম কথা, সে একই রকম কথা। আবার যদি আমি বলি যে একটা ট্রাক আমার দিকে আসতেছে, একটা রিক্সা আমার দিকে আসতেছে, তো কাকে থামাইতে আমার বল বেশি প্রয়োগ করতে হবে? ট্রাককে থামানোর পর আমি নাও থাকতে পারি পৃথিবীতে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। বাট ট্রাক আসতেছে আমার সামনে, রিক্সা আসতেছে, কাকে থামাইতে বল বেশি প্রয়োগ করতে হবে? তাহলে তুমি কিন্তু বলবা যে ভাই ট্রাক। তার কারণ কি? ওই ট্রাকের গতীয় জড়তাটা কি থাকে? বেশি থাকে। মানে সে যখন গতিশীল অবস্থায়, তখন তাকে চিন্তা করতে হবে গতীয় জড়তা। যেমন এখানে নারিকেলও গতীয় অবস্থায় উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, গতীয় অবস্থা।
আবার আমও উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, গতীয় অবস্থা। তো গতীয় অবস্থার সাথে আমরা যে জড়তাকে রিলেট করি সেটা হচ্ছে আমাদের আসলে গতীয় জড়তা। আর আমরা বলছিলাম জড়তা মানে কি, যেভাবে থাকতে চাই সেভাবে মানে যেভাবে আছে ওভাবেই থাকতে চাওয়ার একটা প্রবণতা। তাহলে নারকেল পড়ে যাচ্ছে, তো নারকেলের পড়তে থাকার প্রবণতাই হচ্ছে নারকেলের গতীয় জড়তা। সেম ভাবে একটা আম পড়তেছে, আমের পড়তে চাওয়ার যে ইচ্ছাটা বা পড়তে থাকার যে ইচ্ছাটা সেটাই তার আমের গতীয় জড়তা হবে। তার মানে যে বস্তুর ভর বেশি তার কিন্তু গতীয় জড়তার আসলে কি হচ্ছে বলতো, বেশি হচ্ছে। তাহলে সংজ্ঞাটা খেয়াল করো, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, সেটাই হচ্ছে গতীয় জড়তা। ঠিক আছে? তাহলে ধরে নাও বিষয়টা এমন যে তুমি দৌড়াচ্ছ, কেউ কেউ কিন্তু আছে দৌড়াইতে খুব ভালো লাগে, তো দৌড়ানো অবস্থায় তুমি দৌড়াচ্ছ, তোমার দৌড়াইতে ভালো লাগতেছে, এভাবে আজীবন দৌড়াতে থাকার যে প্রবণতাটা বা চাওয়ার যে প্রবণতাটা, ঠিক আছে, বা ইচ্ছাটা, এটাই আসলে তোমার কি হবে বলতো, গতীয় জড়তা হবে। আর আমি যদি এখানে চুপচাপ দাঁড়ায় আসি, আমি সারাদিন এখানে দাঁড়াই থাকতে চাই, একটু নড়াচড়া করতে চাই না, তাহলে যে স্থির আছি, স্থির থাকতে চাওয়ার প্রবণতা, সেটা হবে তোমার স্থিতি জড়তা। তাহলে আশা করি আমরা পার্থক্যগুলো বুঝতে পারছি। এখন আসি, আমরা নিউটনের গতির প্রথম সূত্র দেখব। ঠিক আছে? তো গতির প্রথম সূত্র আমাদের আসলে কি বলে, গতির প্রথম সূত্র আসলে আমাদের কি বলে, যে আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, দেখো বিষয়টা কেমন, যে আমি এখানে একটা ফুটবল রাখছি, ফুটবলকে আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি, ধরো এই ফুটবলটা প্রথমে স্থির আছে, তা আমি এখানে যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে ফুটবলটা কিন্তু স্থির থাকবে না। বল প্রয়োগের কারণে এই ফুটবলটা কি হওয়া শুরু করবে, গতিশীল হওয়া শুরু করবে, গতিশীল হবে। কিন্তু যদি আমি এই কাজটা করি যে আমি কোনো বল প্রয়োগ করব না, আমি কোনো রকম কোনো বল প্রয়োগ করব না, তার মানে আমি কোনো বল প্রয়োগ করলাম না, যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে এই বস্তু কিন্তু গতিশীল হওয়ার কোনো চান্স নাই, গতিশীল হওয়ার কোনো চান্স নাই। যেহেতু গতিশীল হবে না, তার মানে সে কি থাকবে বলতো, স্থিরই থাকবে। তাহলে আমি একটা স্থির বস্তু নিয়ে যদি আলোচনা করি, স্থির বস্তুতে বল প্রয়োগ করলে সে গতিশীল হয়, একটা ধাক্কা দিলে সে গতিশীল হয়। বাট আমি যদি কোনো ধাক্কা না দেই, আমি না দেই, তাহলে কিন্তু সেই বস্তু গতিশীল হবে না, অর্থাৎ স্থিরই থাকবে। মানে কমন সেন্স যেটা বলে সেই জিনিসটাই। তাহলে একটা বাহ্যিক কোনো বল যদি আমি প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু কি আজীবন স্থিরই থাকতে চাইবে। যে ফুটবলটাকে আমি মাটিতে রেখে দিছি, কোনো ধাক্কা দেইনি, তাহলে ফুটবল আজীবন ওখানেই থাকতে চাবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, আর যে বস্তুটা গতিশীল সেটা সর্বদা সমবেগে একই দিকে চলতে থাকবে। এটার এক্সাম্পল কোনটা বলছিলাম, যে গাড়ির একটা এক্সাম্পল তোমাদের বলছিলাম, যে আমার যদি একটা গাড়ি থাকে এখানে, তাহলে এই গাড়ি মনে করো গতিশীল আছে 10 মিটার পার সেকেন্ডে, যেটা আসলে সমবেগ, এবং দেখো সরল রৈখিক গতিপথে সে আসলে চলতেছে। তো যেই বস্তুটা গতিশীল থাকবে, তুমি যদি কোনো ব্রেক চাপ না দাও, বা তুমি যদি সামনে থেকে ধাক্কা দিয়ে তাকে না থামায় দাও, তাহলে যেই বস্তুটা গতিশীল ছিল সে আজীবন সমবেগে সরল রৈখিক পথেই কিন্তু চলতে থাকবে। তাহলে তোমরা আমাকে সবাই বলো তো, এই নিউটনের গতির প্রথম সূত্রটা আমরা সবাই ক্রিস্টাল ক্লিয়ার কিনা? গতির প্রথম সূত্রে দুইটা অংশই থাকবে। আমরা কি কি পড়ছি? একটা পড়ছি স্থিতি জড়তা, আর একটা পড়ছি হচ্ছে গতীয় জড়তা। তো নিউটনের গতির প্রথম সূত্রে দুটা জড়তাই থাকবে, স্থিতি জড়তাও থাকবে, গতীয় জড়তাও থাকবে। প্রথম অংশটা হচ্ছে এই যে স্থির বস্তু নিয়ে যে আলোচনাটা করলো, এতটুকু হচ্ছে স্থিতি জড়তার আলোচনা, আর গতিশীল বস্তু নিয়ে যে আলোচনাটা করলো সেটা হচ্ছে গতীয় জড়তার আলোচনা। তার মানে নিউটনের গতির প্রথম সূত্রে স্থিতি জড়তাও থাকে, গতীয় জড়তাও থাকে। আচ্ছা, জি মামা ঠিক বলছো। ওকে, পেট্রোল শেষ হইলে ওটা আলাদা বিষয়, ওইখানে আমরা ওই কথা বলবো না আর কি। এবার তোমাদের একটা সিমুলেশন আমি দেখাবো, তো চলো আমরা সিমুলেশনটা দেখি, তাহলে একটু মজা লাগবে আর একটু। এই যে দেখো, এখানে একটা বাবা তার মেয়েকে নিয়ে, মনে করো মেয়ের ওজন বেশি হয়ে গেছে এখানে, ধরে নাও যে মেয়ে এখানে বড় হয়ে গেছে আর কি, তো তাকে ধাক্কা দিছে। তো ধাক্কা দেওয়ার কারণে কি হয়েছে, আচ্ছা তোমাদের প্রথমে একদম থামাই দেখাই, মনে করো এই অবস্থায় দেখাই। মনে করো এখানে যে বাবাকে উঠাই দিলাম, বাবার হাতে মনে করো একটা গিফট দিয়ে দিলাম, যে মেয়ের জন্য এই গিফটটা সে নিয়ে যাচ্ছে। এখন এই রোবটটা দিয়ে আমি এই বাবাকে এখন ধাক্কা দিব। তাহলে দেখো, এই রোবট প্রথমে কিন্তু ধাক্কা দিচ্ছে না, ধাক্কা যদি না দেয় তাহলে স্থির যে বস্তুটা আছে সেই বস্তুটা কিন্তু কি স্থিরই রয়েছে, এটার নাম হচ্ছে স্থিতি জড়তা। এখন যদি আমি এই রোবটের মাধ্যমে বাবাকে একটু ধাক্কা দিই, দেখো তো, যদি আমি ধাক্কা দিই, তোমরা মিটারে খেয়াল করে দেখো আস্তে আস্তে তার স্পিডটা বাড়তেছে,
আস্তে আস্তে স্পিডটা বাড়তেছে। এবার দেখো ধাক্কা দেওয়ার পর কি হইলো, এরপর সে একটা বেগে গতিশীল হইলো। সেই বেগের মান কত? 18.5 মিটার পার সেকেন্ড। এখন এই যে সে এই বেগে গতিশীল আছে, এই বেগের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। 18.5 18.5 কিন্তু রয়েছে, 19ও হচ্ছে না, 20ও হচ্ছে না, আবার 16ও হচ্ছে না, মানে কমতেছেও না বাড়তেছেও না। তার মানে যে বস্তুটা সমবেগে গতিশীল, যদি তুমি তাকে না থামাই দাও, কোনো বাহ্যিক বল প্রয়োগ না করো, তাহলে সে সমবেগে সরল রৈখিক পথে কিন্তু সে চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের গতীয় জড়তা। ঠিক আছে, তো আশা করি আমরা স্থিতি জড়তা গতীয় জড়তা দুইটাই সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, এবার আসি। তো এই সিমুলেশনের লিঙ্কটা এখানে আমি তোমাদের দিয়ে দিছি, তোমরা চাইলে নিজেরাও কিন্তু তোমাদের পিসি অথবা মোবাইলের মাধ্যমে সিমুলেশনটা রান করে দেখতে পারবা। আচ্ছা, এবার তোমরা আমাকে এবার প্রশ্নের উত্তর দাও। তোমাদের আমি একটু আগে পড়াইছি, সবাই পোলের অ্যান্সারটা দিয়ে দাও। আমরা জড়তা পরিমাপ করতে পারি হচ্ছে ভর দিয়ে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? অপশন ডি। ঠিক আছে, বলের বৈশিষ্ট্য। তো বলের তিনটা বৈশিষ্ট্য এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম কথা, তোমাদের হচ্ছে স্কেলার এবং ভেক্টরের মধ্যে পড়ানো হয়েছিল যে বলটা আসলে একটা ভেক্টর রাশি। বলটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তো যেহেতু বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে তার মধ্যে কি থাকবে? তার মানে তার মধ্যে মান এবং দিক দুটাই থাকবে। তার মানে বলের মানও থাকবে, আবার বলের দিকও থাকবে। ঠিক তো? এখন যেহেতু বলের মান এবং দিক দুটাই আছে, বলের মান এবং দিক দুটাই আছে, তার মানে এই বলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের একটা মানের কথা আসবে, একটা দিকের কথা আসবে। অপশন দুইটা হচ্ছে বেগের মান নিয়ে কথা বলে, অপশন তিনটা হচ্ছে বেগের দিক নিয়ে কথা বলে। তাহলে এখন আসো অপশন একটা আসলে কি? অপশন এক কিন্তু পড়লেই বোঝা যায়, বলছে কি স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। মানে বল কি করে? একটা স্থির বস্তুকে গতিশীল করে অথবা করতে চায়। এক্সাম্পল দিই, ধরে নাও আমি যদি প্রথমে চিন্তা করি এই ফুটবলটা স্থির, আমি ধরলাম এই ফুটবলটা প্রথমে হচ্ছে স্থির, জাস্ট তুমি মাঠে রেখে দিছো, তাহলে এই ফুটবলটা স্থির, মানে তার আদিবেগটা হচ্ছে শূন্য। প্রথমে ফুটবলটা স্থির, আদিবেগ শূন্য। এখন তুমি যদি একটা কিক করো, এখানে তুমি যদি ফুটবলকে কিক করো, ধরো তুমি ফুটবলকে কিক করছো হচ্ছে 100 নিউটন বল দিয়ে, তাহলে আমাকে বলো তো তুমি যখন 100 নিউটন বল দিয়ে যখন কিক করবা, ফুটবল তার স্থির থাকবে না, একটা বেগ অর্জন করবে। তা আমি ধরে নিই যে এই ফুটবলটা এই 100 নিউটন কিক করার কারণে সে একটা বেগ অর্জন করবে, এবং সেই বেগের মানটা আমি ধরে নিলাম, সেই বেগের মানটা হচ্ছে ধরে নাও 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, এই ফুটবলকে কিক করার কারণে, একটা বল প্রয়োগ করার কারণে এই ফুটবলটা স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে, স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে। তার মানে এই বলটা প্রয়োগ করলে একটা স্থির বস্তু কি হইতে পারে? গতিশীল হইতে পারে। 2 নাম্বার পয়েন্টে আসো, গতিশীল বস্তুর বেগের মান পরিবর্তন করে। গতিশীল বস্তুর বেগের মান পরিবর্তন করে মানে মনে করো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, ধরে নাও একটা বস্তু গতিশীল অবস্থা আছে, তো তোমাদের সেই সিমুলেশন দিয়ে দেখাই, এই বস্তুটা গতিশীল আছে, তো বেগের মানটা কত? 18.5 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি এখানে মনে করো আমি এই রোবটটাকে নিয়ে আসলাম, খেয়াল করে দেখো, যদি আমি এখন বল প্রয়োগ করি তাহলে দেখবা বেগের মানটা, এটা কিন্তু গতিশীল বস্তু, তো গতিশীল বস্তুর বেগের মানটা দেখবা পরিবর্তন হবে। দেখো যদি আমি বল প্রয়োগ করি, দেখো আস্তে আস্তে বল প্রয়োগ করতেছি, দেখো আস্তে আস্তে যখন আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার কারণে খেয়াল করো আস্তে আস্তে বেগের মানটা কিন্তু হ্রাস পাচ্ছে, মানে গতিশীল বস্তুর বেগের মান আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এবং হ্রাস পেতে 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 আস্তে আস্তে কিন্তু সেটা কমে যাচ্ছে। তার মানে বল প্রয়োগ করলে কি হতে পারে? একটা বস্তুর, গতিশীল বস্তুর বেগের মান কিন্তু পরিবর্তন হতে পারে। সো বেগের মান পরিবর্তনের বিষয়টা আশা করি আমরা সবাই ক্লিয়ার। লাস্টেরটা আসো, গতিশীল বস্তু বেগের দিক পরিবর্তন করতে পারে অথবা চায়। তাহলে দিকের বিষয়টা তোমাদের একটু বুঝাই বলি। মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, ধরে নাও আমি এখানে দাঁড়ায় আছি, এখন একটা ফুটবল আমার দিকে আসছে, তো ফুটবলটা মনে করো আমার দিকে আসছে হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে আসছে। আমি যেরকম যখন কিক করছি, কিক করার কারণে, কিক করলে অবশ্যই ফুটবল অপোজিট দিকে যাবে, এই ডিরেকশনে গেল,
তো এত জোরে কিক করছি যে তার বেগ মনে করো বৃদ্ধি পেয়ে তার বেগ হয়ে গেছে 10 মিটার/সেকেন্ড। তাহলে এখানে দুইটা কাহিনী হয়েছে। একটা কাহিনী হচ্ছে তার যে বেগের মান আগে ছিল 5, এখন হয়ে গেছে 10, মানে মান পরিবর্তন হয়েছে, এই যে এটা। আবার কিক করার কারণে ফুটবল যেই দিকে আসতেছিল, কিক করে আমি তাকে উল্টা দিকে পাঠিয়ে দিচ্ছি, তার মানে তার দিকটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দিকটাও কি হয়ে গেছে বলতো? পরিবর্তন হয়ে গেছে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে তিনটা যে পয়েন্ট আছে বলের বৈশিষ্ট্য, সবাইকে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারছি বলতো? ওকে, ভেরি গুড। ওকে, এবার আসি বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ মূলত হচ্ছে মোটামুটি কয়েকটা ক্যাটাগরির আছে। তো প্রথম যে ক্যাটাগরিটা আমরা দেখব সেটা হচ্ছে আসলে স্পর্শ বল এবং অস্পর্শ বল। এরপরে আছে মৌলিক বল, আর একটা হচ্ছে সাম্য অসাম্য বল। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে স্পর্শ বল আর অস্পর্শ বল। এখন স্পর্শ মানে তো বুঝোই, যেই বলটাকে অ্যাপ্লাই করতে গেলে আমার ধরতে হবে বস্তুটাকে, তাই না? তাহলে চলো সংজ্ঞা দেখি। দেখো, যে বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসাটা আবশ্যক তাকে স্পর্শ বল বলে। উদাহরণ দিলে ক্লিয়ার হবা। মনে করো আমার হাতে এটা আছে, এখন আমি যদি এটাকে এভাবে ছুঁড়ে মারতে চাই, বা এটাকে যদি ধরো, বা অথবা ধরো আমি যদি ঘুষি মারতে চাই, তাহলে আমার কিন্তু ঘুষি কিন্তু যে এভাবে দিলে হচ্ছে না, কারণ এখানে আমি কিন্তু স্পর্শ করিনি। বাট আমি যখন এটাকে টাচ করব তখনই কিন্তু ঘুষিটা হবে। সুতরাং যে বল প্রয়োগ করার জন্য আমার স্পর্শ করতে হবে বা টাচ করতে হবে, যখন এখানে টাচ হয় নাই, এজন্য কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না। টাচ হইলে আবার রেজাল্ট দেখা যাবে। তো যেই বল প্রয়োগ করার জন্য টাচ করতে হবে সেটা হবে হচ্ছে আমার স্পর্শ বল। এখন একটা উদাহরণ দেখো, যদি আমি একটা স্প্রিংকে এভাবে ধরে টান দিই, তাহলে তুমি ধরা ছাড়া তো আর টান দিতে পারবে না, টাচ করা ছাড়া তো আর টান দিতে পারবে না। তাহলে টাচ করে একটা বল প্রয়োগ করছো, টাচ করে বল প্রয়োগ করার কারণে এই বলের নাম হবে স্পর্শ বল। এবার চলো আর একটা উদাহরণ দেখি। একটা ট্রলি যখন তুমি ঠেলা দিবা, অথবা তুমি একটা ট্রলিকে টেনে নিবা, যেটাই করো না কেন, এই ট্রলিকে তোমার ঠেলা দেওয়া বা টানার জন্য কিন্তু অবশ্যই তাকে টাচ করতে হয়েছে। জাদু দিয়ে তার হবে না যে দূর থেকে এভাবে ফু দিলাম চলে গেল, এমন তার হবে না। সো অবশ্যই তাকে ধরে তারপরে তাকে ধাক্কা দিতে হবে। সো যেই বল প্রয়োগের জন্য তোমার স্পর্শ করা দরকার, সেই বলের নাম হবে হচ্ছে স্পর্শ বল। তো নাম দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে সংজ্ঞাটা কেমন হবে এবং উদাহরণটা কেমন হবে। না, মেরে দেখানো যাবে না, ঠিক আছে। এবার দেখো অস্পর্শ বল। তাহলে নাম থেকেই বোঝা যায় অস্পর্শ বল মানে কি, যেই বল প্রয়োগ করার জন্য স্পর্শ করার কোনো দরকার নাই, তাই না? অস্পর্শ এই জন্য বলছে। তাইলে মহাকর্ষ বল যে আমরা জানি, মহাকর্ষ বল কি করে বলতো? যেমন আমরা পৃথিবীর উপরে আছি, অথবা তোমার হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যে, সূর্যের সাথে তো পৃথিবী লেগে নাই, নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, কিন্তু আমরা তবুও আমরা জানি যে সূর্যটা পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে, আবার পৃথিবীও সূর্যকে নিজের দিকে আকর্ষণ করে। এজন্য দেখো দুইটা চিহ্নই দিছে, এটা হচ্ছে পৃথিবী সূর্যকে টানতেছে, আর এটা হচ্ছে সূর্য পৃথিবীকে টানতেছে। তাহলে যে মহাকর্ষ বল, এটা প্রয়োগ করার জন্য বা ফিল করার জন্য তোমার কিন্তু টাচ করার দরকার নাই, নির্দিষ্ট দূরত্ব থাকলেই কিন্তু হয়। আমরা জানি মহাকর্ষের প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এই যে দুইটা বস্তু আমি এখানে রাখছি, এদের মধ্যে আমি কোনো টাচ করিনি, টাচ না করলেও কিন্তু এখানে একটা মহাকর্ষ বল আছে। তাহলে মহাকর্ষ বলের জন্য কোনো টাচ করা দরকার নাই, এই জন্য সেটা হবে একটা অস্পর্শ বল। এবার আসো পরের যেটা অপশন আছে, চুম্বক। তোমরা ছোটবেলায় অনেকেই নিশ্চয়ই চুম্বক দিয়ে খেলছো। তো চুম্বক দিয়ে যখন তোমরা খেলতা, দেখা গেছে যে তোমার কাছে একটা চুম্বকের টুকরা আছে। হ্যাঁ, মনে করো তোমার কাছে একটা চুম্বকের টুকরা আছে, ধরো সেটা দেখতে কেমন, ধরো এই যে এরকম বাঁকা একটা চুম্বক আছে। তুমি যদি চুম্বকের সাথে তুমি ধরো এখানে বিভিন্ন লোহা রাখছো আর কি, ধরো এটা একটা লোহার টুকরা, এটা একটা লোহার টুকরা, এটা একটা লোহার টুকরা, হ্যাঁ, এগুলো সব লোহা। তো ছোটবেলায় আমরা কিন্তু খেলছি এগুলা, যে এই লোহার টুকরার কাছে আমরা হচ্ছে এই চুম্বকটাকে আস্তে আস্তে নিয়ে যেতাম। নিয়ে গেলে কি হইতো বলতো? নিয়ে গেলে নির্দিষ্ট দূরত্ব থাকা অবস্থায়, টাচ করা ছাড়াই, এই দূরত্ব কিন্তু আছে, দেখো এখানে আমি টাচ করি নেই, টাচ না করলেও দূর থেকে সে কি করতো, এখানে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে নিত। তাইলে চুম্বকের আকর্ষণ বলটা কাজ করার জন্য কিন্তু তোমার টাচ করার দরকার পড়ে না। হ্যাঁ, আকর্ষণ করার পর তো তাকে নিয়ে যায়, তাহলে তখন টাচ করে, কিন্তু আকর্ষণ করার আগে কিন্তু তাদের মধ্যে কোনো টাচ করার কোনো কন্ডিশন নাই। সেম, শুধু আকর্ষণ হয় না, বিকর্ষণও কিন্তু হইতে পারে। সেম টাইপের যে চুম্বক, তারা একটা আরেকটাকে বিকর্ষণ করে, সেই আকর্ষণ বলো বিকর্ষণ বলো, এখানে টাচ করার কোনো দরকার নাই। তাহলে এখানে উদাহরণ কি হইতে পারে? একটা উদাহরণ হইতে পারে চুম্বক বল,
আর একটা উদাহরণ হতে পারে আমাদের মহাকর্ষ বল। তাহলে আশা করি আমরা সবাই অস্পর্শ বলটা বুঝতে পারছি। মাহিমা, আজকে ঘর্ষণ পড়বো না, সবার উদ্দেশ্যে বলি, শুধু মাহিমা না, আজকে আমাদের ঘর্ষণ বলের লেকচারই না। আজকে আমরা আবারও সবার উদ্দেশ্যে একটা জিনিস বলি, লিখে দেই যাতে তোমরা একটু নোট রাখো, এবং আশা করি এই নোটটা একটু মেনে চলবা। আজকের ক্লাসে আমরা ঘর্ষণ পড়বো না, আজকের ক্লাসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কিংবা তৃতীয় সূত্র পড়বো না। হ্যাঁ, সুতরাং এই প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসের জন্য একটু সবাই বাঁচাই রাখি। আমরা আজকে কি পড়বো আবার একটু মনে করাই দেই যদি তোমরা ভুলে থাকো। আমরা আজকে এই টপিকগুলো পড়বো, নিউটনের প্রথম সূত্র, জড়তা এবং বল, ঠিক আছে, বলের ধারণা আর কি, বলের মানও হচ্ছে আজকে আমরা নিয়ে আলোচনা করব না। সবাইকে একটু দেখাই দিলাম আর কি। ওকে, সো আমরা আবার ফিরে আসি। ওকে, সো আমাদের অস্পর্শ বল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আরো দুইটা বল হচ্ছে শিখব, সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল। সাম্য বল একটা, আর একটা হচ্ছে অসাম্য বল। আচ্ছা, সাম্য বলের একটা এক্সাম্পল আমি সবাইকে একটু দেই। মনে করো আমরা ওই যে রশি টানাটানির যে খেলাগুলো আছে, ওই খেলাটা আমরা খেলতেছি। এই পাশে একটা রশি আছে, এই পাশে একটা রশি আছে। তো ধরো এই দিক থেকে একজন এই দিকে বল প্রয়োগ করছে 100 নিউটন, রাইট সাইডে আর একজন, ধরো তোমার বন্ধু, সেও এদিকে বল প্রয়োগ করছে 100 নিউটন। তাহলে তোমরা আমাকে বলো তো যে এইখানে যে বস্তুটা আছে সেই বস্তুটা তাহলে আসলে কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে? ডানে যাবে না বামে যাবে? কোথাও যাবে না, স্থির থাকবে। কোথাও যাবে না, স্থির থাকবে। তাহলে বস্তু ডানেও যাচ্ছে না, বস্তু বামেও যাচ্ছে না, বস্তু স্থির থাকবে। তার কারণ কি? ডানেও 100, বামেও 100। তো পরস্পর যখন বিপরীত দিক আছে, দেখো একটা ডানে কাজ করে একটা বামে কাজ করে, বিপরীত দিকে যখন বল থাকে, বিপরীত দিক থাকলে কিন্তু বিপরীত মানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি এখন বলি যে এখানে তো আসলে কার্যকর বলটা কত, যদি বলি কার্যকর বল বা লব্ধি বল কত, তাহলে তোমার কিভাবে বের করতে হবে? 100 মাইনাস 100। ঠিক আছে, সো এটাকে তুমি বলতে পারো লব্ধি বল অথবা কার্যকর বল। যে বলটা ফাইনালি কাজ করে ওটাকে লব্ধি বল বলে। তাহলে 100 মাইনাস 100 করলে কত আসবে? 0 নিউটন আসবে। তাহলে সাম্য বলের উদাহরণ কি? সাম্য বলের উদাহরণ হচ্ছে যেই বলের কারণে বস্তুতে কার্যকর লব্ধি বলের মান 0 নিউটন হয়, সেটা হচ্ছে তোমার সাম্য বল। তাহলে অসাম্য বল কি হবে? অসাম্য বল এক্স্যাক্টলি এটার উল্টাটা হবে। তাহলে একটা বস্তু যদি এমন হয় যে এদিকে আমি বল প্রয়োগ করলাম 500 নিউটন, আর এইদিকে আমার বল প্রয়োগ করলাম হচ্ছে 100 নিউটন, তাহলে বলো তো এইখানে লব্ধি বলের মান কত হবে? আশা করি বুঝতেছো, বড় বল থেকে ছোট বলকে মাইনাস করতে হবে। তাহলে 500 মাইনাস 100 করলে আমাদের লব্ধি বল হয়ে গেছে 400 নিউটন। তার মানে এখানে লব্ধি বল কিন্তু শূন্য হচ্ছে না। তাহলে অসাম্য বলের উদাহরণ হচ্ছে যে দুইটা বল কাজ করে যদি লব্ধি বল শূন্য না হয় তাহলে সেটা হবে একটা অসাম্য বল। ঠিক আছে, ঘর্ষণ নিয়ে অনেক ইন্টারেস্টেড থাকো, তো ঘর্ষণের ম্যাথ আজকে আমরা করব না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি। তাইলে ধরে নাও যে একটা বস্তু, একটা গাড়ি মনে করো সামনের দিকে যাচ্ছে, গাড়ির ইঞ্জিন এই দিক বরাবর, গাড়ির ইঞ্জিন বল প্রয়োগ করছে, মনে করো গাড়ির ইঞ্জিন বল প্রয়োগ করছে ধরো 300 নিউটন। আর রাস্তার যে ঘর্ষণ বলটা আছে, ঘর্ষণ বল কেমনে বের করতে হয় এটা আমাদের নেক্সট ক্লাসের পড়া, আজকের না, এখানে জাস্ট উদাহরণ দিব। তাহলে এখানে ঘর্ষণ বলটা কাজ করে কত? ঘর্ষণ বলটা কাজ করে হচ্ছে 50 নিউটন। তাহলে আমাকে বলো তো এখানের যে উদাহরণটা আমি দিলাম এটাকে আসলে সাম্য বলের নাকি অসাম্য বলের? বলো তো। সাম্য বলের একটা উদাহরণ, এটা একটা অসাম্য বলের উদাহরণ, কারণ দুই দিকে সমান সমান নাই, একদিকে বেশি আছে আর একদিকে কম আছে। আর একটা এক্সাম্পল দিই এখানে, মনে করো এইখানে একটা সুতা এভাবে ঝুলতেছে, সুতা একটা বস্তু এভাবে ঝুলতেছে, ঠিক আছে। তো এখন
এটার কিন্তু নিচের দিকে কাজ করে তার এমজি, অর্থাৎ তার ওজন পরিমাণ কাজ করে। আর সুতার টান ফিল করে কোন দিকে? সুতার টান ফিল করে উপরের দিকে, এটা হচ্ছে সুতার টান টি। তো দেখা যায় যখন সুতাটা এইভাবে থাকে, এই বস্তুটা তো স্থির থাকে। স্থির থাকা মানে কি? উপরের দিকের বল নিচের দিকের বল পরস্পর সমান, মানে টি সমান এমজি। অর্থাৎ এখানে নিচের দিকের বল উপরের দিকের বল পরস্পর সমান। তাহলে আমাকে বলো, এটা কি সাম্য বল না অসাম্য বল? বলো তো। সাম্য বল, ভেরি গুড। সো এখানে আমি দুইটা এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে দিলাম। এখন আসি, আমরা পরের যে লেকচারটা আছে সেটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমাদের এই পর্যন্ত পড়া হচ্ছে মোটামুটি, এই পর্যন্ত পড়াটা হচ্ছে মোটামুটি আমাদের তাত্ত্বিক পড়ালেখা আর কি। সাম্যাবস্থা অসাম্যাবস্থা আমি তোমাদের মাত্র পড়াই দিছি আর কি। তো শুধুমাত্র আজকের ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে ভরবেগ। এখানে কিছু ম্যাথ আমাদের আছে, বাকিগুলো হচ্ছে আজকে আমাদের বেসিক আলোচনা আর কি। মূলত ম্যাথমেটিক্যাল লেকচার হচ্ছে পরের দুটা ক্লাস। তো ভরবেগে গিয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেম দেখব, তার আগে আমরা বেসিক আলোচনাগুলো শেষ করি। তো আমি ব্রেকের আগ পর্যন্ত বেসিকগুলো আলোচনা করব। এবার আমরা চলে আসবো মৌলিক বলের প্রকৃতি। মৌলিক বলের মধ্যে আমাদের চারটা টাইপ থাকবে। চারটা টাইপ থাকবে। কি কি বল? একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎচম্বক বল, একটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এবার আমি তোমাদের কিছু জিনিস লিখে দিব, তোমরা আমার সাথে সাথে এটা খাতায় লিখবা। স্লাইড এখানে আসছে অবশ্যই, বাট স্লাইড বাদে আমি যেভাবে লিখবো তোমরা সবাই একটু খাতায় লিখবা, তোমাদের এটা কাজে লাগবে। তোমাদের এটা এমসিকিউ বলো বা যাই বলো না কেন, তোমরা ইনশাল্লাহ কমন পাবা। তোমরা সবাই একটু আমাকে ফলো করে এটা একটু লিখে ফেলো। যা যা আমি লিখতেছি এগুলো লিখে ফেলো। এগুলো স্লাইডেও আছে, কিন্তু আমি তোমাদের জন্য একটু আলাদা করে লিখে দিচ্ছি। তো ধরো আমরা প্রথমে শিখবো হচ্ছে, এখানে আমি লিখলাম বলের প্রকৃতি। বলের প্রকৃতি। এরপর আমরা দেখব হচ্ছে এই বলের শক্তিমাত্রা। শক্তিমাত্রা মানে সেটা কেমন স্ট্রং আর কি। বা আমাদের আসলে এই চারটা দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি হচ্ছে তোমাদের এইভাবে পড়াই দিই, তাহলে বেটার হবে। দেখো, নাম্বার ওয়ান যেটা আমাদের, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মহাকর্ষ বল। সবাই একটু লিখে রাখো, এই মহাকর্ষ বল হচ্ছে দুর্বলতম বল। চার ধরনের মৌলিক বলের মধ্যে দুর্বলতম বল হচ্ছে মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বলের যে পাল্লা, সে পাল্লা হচ্ছে অসীম। পাল্লা হচ্ছে অসীম পর্যন্ত। পাল্লা অসীম মানে কি বোঝায়? পাল্লা মানে বোঝায় সেই বলটা কত দূর পর্যন্ত কাজ করে, কত দূর পর্যন্ত কাজ করে। তো যদি আমি বলি যে এইখানে একটা মানুষ আছে, এইখানে একটা মানুষ আছে, তাদের মধ্যে দূরত্ব 10 মিটার, তাহলে সেখানে মহাকর্ষ বল আছে কিনা? তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া আছে, মহাকর্ষ বল অবশ্যই আছে। কোনো বস্তুর ভর থাকলেই তো তার ক্ষেত্রে মহাকর্ষ বল কাজ করবে। আবার আমরা যে জানি যে গ্রহের সাথে আর একটা গ্রহ, ধরো সূর্যের সাথে মঙ্গল বা চাঁদের সাথে পৃথিবী, একটা গ্রহ থেকে আর একটা গ্রহ তো তোমার প্রায় 1000 কোটি দূরত্ব, মিটার দূরত্ব থাকে আর কি। তো এত দূরত্বে থাকলেও কিন্তু তাদের মধ্যে এই মহাকর্ষ বলটা কাজ করতেছে। তো এই মহাকর্ষ বলটা আসলে এত দূরত্ব পর্যন্ত কাজ করে যে সেটাকে আমরা বলতে পারবো সে আসলে অসীম পর্যন্ত বিস্তৃত বা অসীম পর্যন্ত কাজ করতে পারে। নাম্বার টু তোমরা লিখবা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। নাম্বার টু লিখবা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। তো তড়িৎ চুম্বকও লিখতে পারো, চৌম্বকও লিখতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আসলে দুর্বলতমও না সবলতমও না, এটা মাঝামাঝি আর কি। এটা মাঝামাঝি। তো মাঝামাঝি এটা লেখা লাগবে না তোমার, মাঝামাঝি কখনো প্রশ্ন হয় না, হয় সবলতম আসে অথবা দুর্বলতম আসে। এটা খালি পাল্লাটা মনে রাখলেই হবে, এটার পাল্লাটা হচ্ছে অসীম। পাল্লাটা হচ্ছে অসীম। এবার আমাদের নিউক্লিয়ার বল দুই রকমের, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা হচ্ছে, নামের মধ্যে তুমি দেখতে পাচ্ছ সবল অংশটা আছে, নামের মধ্যে সবল অংশটা আছে। সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবলতম বল। সবলতম মানে কি? সবলতম মানে এটা শক্তি সব থেকে বেশি, এটা শক্তি সব থেকে বেশি মানে ম্যাক্সিমাম আর কি।
সবলতম বলের পাল্লা কিন্তু এই দুজনের মতো অসীম না, এই দুজনই শুধুমাত্র হচ্ছে অসীম পাল্লার। কারণ নিউক্লিয় মানে আসলে কি, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, তো নিউক্লিয়াসের মধ্যে যেই জিনিসটা হয় সেটা তো আসলে অসীম পর্যন্ত না, কারণ নিউক্লিয়াসের সাইজ কি অনেক ছোট। তো এই নিউক্লিয়াসের মধ্যে যেহেতু হয়, তাহলে তার পাল্লাটা কি হবে, অনেক ছোট হবে, অনেক ছোট। তাহলে তার পাল্লাটা হবে হচ্ছে 10⁻18 মিটার, 15 মিটার হবে, 10⁻15 মিটার, অনেক ছোট, বুঝছো? 10⁻15 মিটার, অনেক ছোট। এবং যেহেতু বললাম সবল নিউক্লিয় বলটা কি, নিউক্লিয়াসের মধ্যে হয়, সো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে তোমার প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। সো একটা প্রোটন মনে করো পজিটিভ চার্জ, আর একটা নিউট্রন মনে করো কোনো চার্জ থাকে না। তাহলে প্রোটন আর নিউট্রনের মধ্যে যেই বলটা কাজ করে বা যে বন্ধনটা কাজ করে, এদের দুজনকে যে জোড়া লাগায় রাখে, সেটা আসলে আমাদের সবল নিউক্লিয় বল। তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বলটা কাজ করে সেটা হবে আমার সবল নিউক্লিয় বল। এটাকে আমরা বলবো সবলতম বল, কারণ নামের মধ্যেই আছে। পাল্লা হবে 10⁻15। কেন এত ছোট পাল্লা? তার কারণ নিউক্লিয়াসের সাইজ অনেক ছোট হয়। ঠিক আছে, আচ্ছা। এবার সবার লাস্টের টাইপটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা দুর্বল দেখে আবার বইল না দুর্বলতম, কারণ দুর্বলতম কিন্তু মহাকর্ষ বল। এটাকে দুর্বলতম বইল না, এটা নাম নাম দুর্বল হইলেও এটা মহাকর্ষ থেকে সবল। ঠিক আছে, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ। যাই হোক, দুর্বল নিউক্লিয় যে বল আছে, এটা দুর্বলতমও না সবলতমও না, কারণ তাদের দুজন তো ফিক্সড, এটাও মাঝামাঝি টাইপের আর কি। এখন এর পাল্লাটা আসলে কত সেটা আমাদের জানা দরকার। এটার যে পাল্লা, এই পাল্লাটা এটার থেকেও ছোট, এটা 10⁻15, এটা হচ্ছে 10⁻18। পাওয়ারে কিন্তু মাইনাস থাকলে, পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে বড় মানটাই কিন্তু ছোট হয়। 10⁻18 কিন্তু 10⁻15 থেকে ছোট। আচ্ছা, এখন এখানে কোন জিনিসটা ঘটে, দুর্বল নিউক্লিয় বলে কি ঘটে সেটাও তোমাদের একটু বলে দিই। দুর্বল নিউক্লিয় বলের কারণে একটা নিউক্লিয়াস থেকে, দুর্বল নিউক্লিয় বলের কারণে একটা নিউক্লিয়াস থেকে বিটা রশ্মির ক্ষয় হয়। আমরা বলতে পারবো এটাকে বলতে পারি বিটা ক্ষয়। বিটা ক্ষয় মানে কি হয়, এখানে বিটা রশ্মিটা বের হয়ে যায়, বা বিটা কণা যেগুলো থাকে নিউক্লিয়াসের মধ্যে, এই বিটা কণাগুলো বের হয়ে যায়। তো তোমরা এই কথাগুলা বা এই পয়েন্টগুলো খুব ভালো করে মাথায় রাখো, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সবাই লিখছো? আমাকে জানাও তো সবাই, সবাই লিখছো কিনা? ওকে, এবার আসি বিটা কণা নিয়ে একটু আলোচনা করবো আর কি। এখানে বিটা কণা ছাড়া এখানে আলোচনা করার মতো আসলে কিছুই নাই। প্রোটন নিউট্রন এগুলো আমরা জানি আগে থেকে। তো আমরা একটু দেখি, একটু রিভিউ করি কি কি বলছি। মহাকর্ষ বলটা আগেই পড়ানো শেষ, এটা সবচেয়ে দুর্বলতম বল। এবং আমরা যে ওজন অনুভব করি, আমরা যে ওজন অনুভব করতেছি, ধরো পৃথিবীর উপর তুমি আমি দাঁড়ায় আসছি, তো পৃথিবী আমাদের টানে দেখেই কিন্তু আমরা ওজনটা ফিল করি, তাই না? তার মানে এই ওজন সৃষ্টি করার জন্য দায়ী আসলে কে? দায়ী হচ্ছে মহাকর্ষ বল। তাহলে পৃথিবী আমাদের উপর যে মহাকর্ষ বল দেয়, এজন্য কিন্তু আমরা ওজন অনুভব করি, এবং এটা হচ্ছে দুর্বলতম বল। এবার আসো তড়িৎচুম্বক বল অথবা বিদ্যুৎ চৌম্বকীয় বল। এটা কি? আমরা বলছি মাধ্যাকর্ষণ বলের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। এটা একটু লিখে রাখো, এটা আমি ওখানে লিখি নাই। শক্তিমাত্রা কে কত গুণ সেটা লিখি নাই। শক্তিমাত্রার ক্ষেত্রে তড়িৎচুম্বক বলটা হচ্ছে মাধ্যাকর্ষণের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী, এটা একটু লিখে রাখো সবাই। আর তড়িৎচুম্বক বলটা আকর্ষণ বিকর্ষণ দুইটাই করতে পারে। কেন বলছে এটা দেখো, যদি আমি বলি যে দুইটা প্লাস চার্জ আছে, তাহলে একটা প্লাস চার্জ কিন্তু আরেকটা প্লাস চার্জকে কি করবে বলতো? বিকর্ষণ করবে। সেম সেম টাইপ যদি থাকে তারা পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু যদি আমি বলি যে একটা চার্জ আছে মাইনাস আর একটা চার্জ আছে প্লাস, তখন মাইনাস চার্জ যদি আমি বলি প্লাস চার্জকে কি করে, তাহলে মাইনাস চার্জ কিন্তু প্লাস চার্জকে নিজের দিকে টান দেয়। তার মানে এখানে কি হবে? আকর্ষণ হবে। তাহলে খেয়াল করো, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এই বলটা আসলে কোন বল বলো তো? তড়িৎ বল। তাহলে তড়িতের অংশটা আমরা বুঝলাম। চৌম্বকের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। যদি আমি বলি চৌম্বকের কিন্তু দুইটা অংশ থাকে, একটা থাকে সাউথ পোল আর একটা থাকে নর্থ পোল। ঠিক আছে, তো আমি যদি একটা চুম্বকের সাউথ পোলের কাছাকাছি সাউথ পোল রাখি, সেম সেম যদি আমি কাছাকাছি রাখি, তাহলে এখানে কিন্তু বিকর্ষণ হবে, এখানে কিন্তু বিকর্ষণ হবে।
যেমন এখানে প্লাসের কাছে প্লাস রাখলে বিকর্ষণ হয়, এখানে সাউথের কাছে সাউথ রাখলে বিকর্ষণ হবে। তাহলে বুঝতেই পারছো যে যদি তোমার এমন হয় যে নর্থ সাউথ পোল এখানে তোমার একটা চুম্বক আর তোমার আরেকটা দণ্ড চুম্বক আছে এইখানে, তো সাউথের কাছাকাছি আমি রাখছি হচ্ছে ধরো নর্থ, উল্টায় রাখছি আর কি। তো উল্টায় রাখলেই কিন্তু তোমার এখানে কি হবে বলো তো, আকর্ষণ হবে, এখানে হবে আকর্ষণ। তাহলে খেয়াল করে দেখলা যে চৌম্বক বল বিকর্ষণ আকর্ষণ দুটোই হতে পারে, তড়িৎ বল আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। এই জন্য বলছে যে তড়িৎ চুম্বক বল আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে, এবং এই বলটা মাধ্যাকর্ষণ বলের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। ওকে, ঠিক আছে। পাল্লা মানে আগেই বলছিলাম যত দূর সে কাজ করতে পারে। এবার দেখি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমনের জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, যেটা আমি তোমাদের লিখাই দিছিলাম, এবং এটার পাল্লাটাও লিখে দিছিলাম। দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা হচ্ছে 10⁻18 মিটার। তাইলে বিটা রশ্মি আসলে কি? দেখো, রশ্মি আসলে কয়েক ধরনের আছে। একটা আছে হচ্ছে আলফা রশ্মি, একটা আছে হচ্ছে আলফা রশ্মি, ঠিক আছে, অথবা আমরা অনেক সময় বলি আলফা কণা। তো তোমাদের আমি কণার পরিচয়টা দিয়ে দিই। আলফা কণা আমরা লিখি কিভাবে? এভাবে লিখি, হিলিয়াম, এটা হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা। কেমিস্ট্রিতে হয়তো টুকটাক তোমাদের থাকতে পারে। আচ্ছা, বিটা কণাটা আসলে কি? বিটা কণা একটু কমপ্লেক্স, তো সহজ করার জন্য আমরা বলি হচ্ছে ধরো ইলেকট্রনের একটা কণা, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আর একটা রশ্মি আমাদের আছে, সেটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মিকে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, গামা লিখে 0 দেই, কারণ তার কোনো ভরও থাকে না, কোনো চার্জও থাকে না। তো এখন একটা নিউক্লিয়াস থেকে যখন তেজস্ক্রিয় বিকিরণ হয়, তখন একটা নিউক্লিয়াস থেকে তিনটা জিনিসই বের হইতে পারে। কিন্তু কোন জিনিসটা এখান থেকে, কোন জিনিসটা বের হইলে আমরা তাকে দুর্বল নিউক্লিয় বল বলবো বলতো? কোন জিনিসটা বের হইলে? এই বিটা কণা বের হইলে আমরা তাকে বলবো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। যদি বিটা কণা নির্গত হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা একটু মনে রাখতে হবে অবশ্যই। এখন সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে চলে আসি। এটা সব থেকে শক্তিশালী বল, তোমাদের আমি এটা লিখে দিছিলাম, এবং খুবই অল্প দূরত্বে কার্যকর, 10⁻15, এটাও তোমাদের আমি লিখে দিছিলাম। আর পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন দুটার মধ্যে এই শক্তিশালী সবল বলটা কি করে, কাজ করে, এটাও আমি তোমাদের লিখে দিছিলাম যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে সবল নিউক্লিয় বলটা আসলে কাজ করে। তাহলে তোমরা বলো, তোমাদের জন্য প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে এগুলা মোটামুটি তোমাদের আসলে হয়ে গেছে কিনা বলো? তোমাদের জন্য প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো আসলে ডান। এখন তোমরা অ্যান্সারটা দাও তোমরা। ওকে, সো আমাদের সময় এখানে শেষ। সবচেয়ে দুর্বল বল আমরা আগেই বলছিলাম মহাকর্ষ বল। তো এখানে এটা সবল নিউক্লিয় বলের পাল্লা কি বলো? এটা তোমাদের কুইজ না, বাট তোমরা এটা একটা অ্যান্সার করো। বলো দেখি, সবল নিউক্লিয় বলের পাল্লা কত হবে? দেখো, এটা বোর্ডে আসছে, মোটামুটি 3টা বোর্ডের প্রশ্ন, তোমাদের এটা পড়া হয়ে গেছে অলরেডি। বলো তো। ভেরি গুড, ভেরি গুড, তোমরা সবাই উত্তর দিছো অপশন এ, 10⁻15। আমরা দেখে আসছিলাম সবল নিউক্লিয় বলটা হচ্ছে 10⁻15 মিটার পর্যন্ত কাজ করে। তাহলে তোমরা দেখো যে তোমাদের এই পড়াগুলা হইলে তোমাদের বোর্ড কোয়েশ্চেন আসলে কভার হচ্ছে কিনা। এবার এই কুইজের অ্যান্সারটা তোমরা দাও, এই কুইজের অ্যান্সারটা তোমরা একটু দাও সবাই। নিউক্লিয়াসের ভেতর প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? সো আমি যদি চিন্তা করি আমাদের নিউক্লিয়াস হচ্ছে এটা, তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আর একটা নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? একটু আগেই পরে আসছি, যারা মনোযোগী ছিল তারা সাথে সাথে দেখেই পারার কথা যে কোন বল। দেখো, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে, আমি এখানে অ্যান্সার দাগানোর আগে তোমাদের দেখাই দিই। দেখো, এখানে একবার বলছিলাম যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রনের মধ্যে বল কাজ করে কোনটা? সবল নিউক্লিয় বল, মানে এটা এখানে একবার পড়াইছি। একটু আগে দেখো, এইখানে আমি লিখে লিখে পড়াইছি সবল নিউক্লিয় বলটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করে, মানে 2বার পড়াইছি। 2বার পড়ানোর পরেও কিন্তু তোমাদের প্রায় 24% মতো তোমরা কিন্তু এখানে ভুল অ্যান্সার করছো, ঠিক আছে? তো তোমরা যারা মনোযোগ দিছো তারা আসলে ঠিকঠাক অ্যান্সার করতে পারছো। আলামিন, এরপর আজমাইন, তারপরে হচ্ছে মাসুদ, সিনহা, এরপরে হচ্ছে ইয়ামিন আলম, প্রাপ্তি, বলা উচিত ছিল। এখানে কোনো ক্যালকুলেশন নাই, তাই না? সো অল্প সময় কিন্তু এখানে অ্যান্সারটা করা যেত। এটা পারো কিনা, নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো, এটাও কিন্তু তোমাদের আমি
দেখাই দিয়ে আসছিলাম। তার মানে তোমরা খেয়াল করতেছো ক্লাসে তুমি যদি একটু মনোযোগী থাকো, তোমার কিন্তু তোমরা সবাই উত্তর দিছো অপশন এ, মহাকর্ষ বল। এটাও কিন্তু আমরা পড়ে আসছিলাম, দেখো এটাও আমরা একটু আগে পড়ে আসছি যে মহাকর্ষ বলটা আসলে কি, আমরা যে ওজনটা অনুভব করি বা ওজনের যে অনুভূতিটা আমাদের, যে দাঁড়ায় থাকলে যে ওজনটা আমরা ফিল করি, এটা আসলে মহাকর্ষ বলের জন্য আমরা করি। তো পৃথিবী আমাদের যে বলে টান দেয় সেটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি অভিকর্ষ বল। আবার অনেকে এটাকে মাধ্যাকর্ষণও কিন্তু বলে। মাধ্যাকর্ষণ মানে সব, পৃথিবীর সাথে সূর্য, হ্যাঁ, বা সূর্যের সাথে মনে করো মঙ্গল, বা বৃহস্পতির সাথে ধরো মঙ্গল, হ্যাঁ, যে কোনো কিছু মাধ্যাকর্ষণ। আর পৃথিবীর সাথে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অভিকর্ষ। তো পৃথিবীরটাও মহাকর্ষ হয়, অভিকর্ষও হয়, ঠিক আছে। অভিকর্ষ হচ্ছে মহাকর্ষ একটা স্পেশাল কেস। এখন আসি আমরা হচ্ছে পরের পার্টটা দেখি। ওকে, পরের পার্ট হচ্ছে ভরবেগ। সো এটা আমরা একটা ব্রেক দিয়ে শুরু করবো আর কি। সো ভরবেগের যে পার্ট, এখানে কিন্তু আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যা থাকবে। সো একটা সুন্দর ব্রেকের পরে আমরা ভরবেগটা শুরু করব। দেখবো হচ্ছে ভরবেগ। তো এটা নাম দেখলে বোঝা যায়, নাম দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কি আছে, ভর আছে আর বেগ আছে। তাহলে ভরবেগ মানে আসলে কি? ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল। সো এই যে এখানে লেখা আছে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। তো ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে পি দিয়ে, হ্যাঁ, আমাদের যে অ্যালফাবেট আছে পি, সে পি দিয়ে হচ্ছে আমরা অ্যালফাবেটের পি যে লেটারটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করি। তাহলে যেহেতু ভরবেগ হচ্ছে আমাদের ভর এবং বেগের গুণফল, তাহলে আমরা বলতে পারি যে পি এর মানটা আসলে হচ্ছে এম ইন্টু ভি। তাহলে এক্সাম্পল হিসেবে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু যার ভর আছে এম আর যার বেগ আছে হচ্ছে তোমার ভি, তাকে গুণ করলে আমরা আসলে কি পাবো? ভরবেগ পাবো। এখন আমরা কিন্তু নিশ্চয়ই সবার মনে আছে যে বেগ আসলে একটা ভেক্টর রাশি। বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এখন যদি আমি লিখি যে ভরবেগ হচ্ছে এম ভি, দেখো আবারও বলি, এখন যদি আমি লিখি যে বেগ হচ্ছে ভরবেগ হচ্ছে এম ভি, বেগ যেহেতু ভেক্টর, মানে ভি এর মাথার উপর একটা কি ভেক্টর সাইন আছে না? তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে অবশ্যই কি ভরবেগও কি হবে? ভেক্টর রাশি হবে। যদি এটা কোনোভাবে ভেক্টর হয় তাহলে এটা অবশ্যই বাম পাশেটাও কি হবে? অবশ্যই ভেক্টর হবে। তাহলে বেগ ভেক্টর হওয়ার কারণে ভরবেগটা একটা কি হবে? ভেক্টর রাশি হবে। তার মানে ভেক্টর হওয়ার মানে কিন্তু তার একটা কি থাকবে বলতো? মান থাকবে এবং দিক থাকবে, কারণ ভেক্টর হইলে তার মানও থাকে, দিকও থাকে, ঠিক আছে। তাইলে দেখো এখানে লেখা আছে ভরবেগ একটা ভেক্টর রাশি, মান এবং দিক দুটেই আছে। এবার দেখো বেগের দিকই ভরবেগের দিক, এটা কেন বললো? তার কারণ কি, তোমার বেগ হচ্ছে ভেক্টর, তাহলে বেগের যে দিকটা থাকবে সেই দিকটা অটোমেটিক্যালি কার দিক হবে? ভরবেগের দিক হবে। আর ভরবেগের পরিবর্তনকে বলের ঘাতও বলা হয়। তো এই জিনিসটা কেমনে আসে সেটা আমি তোমাদের এখন দেখাবো, যে ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলা হয়, এটা কেন বলা হয়। চলো আমি যদি এখানে ইকুয়েশন লিখি যে ভরবেগের পরিবর্তন, মনে করো আমি বললাম যে আদি ভরবেগ। আদি ভরবেগ মানে আসলে কি? মানে ভর ইন্টু আদিবেগ, ভর ইন্টু আদিবেগ। তাহলে আমি ধরলাম যেহেতু ভরবেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে? পি দিয়ে। আর আদিকে আমি লিখলাম মনে করো আই দিয়ে। আই মানে হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়ালের বাংলা হইতেছে আদি, বুঝছো? ইংলিশটা লিখছি আমরা, আমরা তার প দিয়ে ভরবেগ লিখি না, পি দিয়ে লিখি, ইংলিশ দিয়ে লিখি। তাহলে ভর, আদিবেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ। এবার আমি যদি শেষ ভরবেগ বের করতে চাই, তাহলে শেষ ভরবেগ কি হবে? শেষ ভরবেগ কি হবে? শেষ ভরবেগ হবে ভর গুণ শেষ বেগ, ভর গুণ শেষ বেগ। শেষ মানে কি? ফাইনাল, তাই না? ফাইনাল। তাহলে ফাইনালটা আমরা কি দিয়ে লিখবো? পি এফ দিয়ে লিখবো, এফ হচ্ছে ফাইনাল বোঝায়। তাহলে ভরের সাথে কোন বেগ গুণ করতে হবে? শেষ বেগ গুণ করতে হবে, মানে ভি কে গুণ করতে হবে। তাহলে বলো ভরবেগের পার্থক্যটা কি দাঁড়াইলো? তাহলে ভরবেগের পার্থক্যটা কি দাঁড়াইলো বলো তো? ভরবেগের পার্থক্য দাঁড়াইলো একটা থেকে আরেকটার বিয়োগফল। তাহলে ওইখানে আছে ভি, এম ভি, এখানে আছে এম ইউ। তাহলে ভরবেগের পার্থক্য মানে কি? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগকে বাদ দিতে হবে। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি এম কমন নেই, এখানে লেখা যায় ভি মাইনাস ইউ। তাহলে খেয়াল করো ভরবেগের পার্থক্য হচ্ছে আমাদের এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন এই জিনিসটাকে আমরা আরেকটা জিনিসের সাথে মিলাবো। তো সেই জিনিসটা আমি এখানে একটু লিখলাম। একটা টার্ম আমাদের আছে, যে টার্মটাকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। হ্যাঁ, টার্মটাকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। বলের ঘাত মূলত আসলে কি? বলের ঘাতের সংজ্ঞা হচ্ছে বল এবং সময়ের গুণফল, বল এবং সময়ের গুণফল। তো বল এবং সময়ের যে গুণফল তাকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। এবং বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, ইংলিশ যে লেটারটা আছে সেই জে দ্বারা। তাহলে বলের ঘাত আমাদের কি হবে বলতো? বল এবং সময়ের গুণফল।
এটাকে একটু বক্স দিয়ে রাখলাম আর কি। এখন দেখো একটা সুন্দর মজার জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যদি আমি তোমাদের একটা সুন্দর সূত্র থেকে একটা কনসেপ্ট দেখাই, সবাই তোমরা ধরতে পারবা। আমরা সবাই জানি যে ত্বরণ আসলে কার সমান? ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখন যদি আমি দুই পাশে এম গুণ করে দিই, তাহলে দেখো তো কি লেখা যায়? এম এ সমান এম ভি মাইনাস ইউ বাই টি, এম গুণ করে দিছি। এখন দেখো তো এই এম এ মানে আসলে কি? বলের মান। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এফ লিখতে পারি। আর এখানে আছে এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে টি। এখন দেখো তো যদি আর আর এ গুণ হয়, আর আর এ গুণ হওয়া মানে কি? টি এর সাথে এই এফটা কি আকারে থাকবে বলো তো? গুণ আকারে থাকবে না? তাহলে আমি এখান থেকে অবশ্যই লিখতে পারবো যে এফ গুণন টি এর মান হচ্ছে এম ভি মাইনাস ইউ। দেখো এফ গুণন টি হচ্ছে এম ভি মাইনাস ইউ। তাহলে এইখানে খেয়াল করে দেখো সবাই, আমাদের এই যে এফ গুণন টি, এটা আসলে কি? এফ গুণন টি হচ্ছে আমাদের আসলে বলের ঘাত। এফ গুণন টি হচ্ছে আমাদের বলের ঘাত, বলের ঘাত। আর এই যে দেখো এম ভি মাইনাস ইউ, এটা আসলে কার পরিচয়? এম ভি মাইনাস ইউটা হচ্ছে আমাদের ভরবেগের পার্থক্য। এম ভি মাইনাস ইউ হচ্ছে আমাদের ভরবেগের পার্থক্য। তাহলে বলো তো, ভরবেগের পার্থক্য আসলে বলের ঘাতও বলা হয়। এই যে কথাটা এখানে ওরা বললো, এই কথাটা আমরা এখন ক্লিয়ারলি কি বুঝতে পারছি সবাই? যে ভরবেগের পরিবর্তন যেটা, সেটা আসলে কার সমান? বলের ঘাতের সমান। তো বলের ঘাতকে এফটি দিয়েও লিখতে পারো, আবার জে দিয়েও লিখতে পারো। বুঝতে পারছো? তোমরা আমাকে বলো তো, এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা বলো তো? ঠান্ডা মাথায় শুনো, ভরবেগের পার্থক্য কি? একটা ভরবেগ থেকে আরেকটা ভরবেগ বাদ দিবা, তাহলে এম ভি থেকে এম ইউ বাদ দিলাম, ভরবেগের পার্থক্য এম কমন নিলে এম ইন্টু ভি মাইনাস ইউ। আর বলের ঘাত মানে কি বোঝায়? বল আর সময়ের গুণফলকে বলের ঘাত বোঝায়। বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, তাহলে জে এর মান কি হবে? বল ইন্টু সময়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো ত্বরণের ইকুয়েশন জানি, ভি মাইনাস ইউ বাই টি। দুই পাশে আমি ভর দ্বারা গুণ করলাম, তাহলে এটা পাশে হলো এম এ পাশে এম ভি মাইনাস ইউ। এম এ মানে আসলে কি? বল। তাহলে এম এর বদলে আমি কি? এফ লিখতে পারি। ডান পাশে কি থাকতেছে? যা ছিল তাই থাকতেছে। এখন টি এর সাথে এফটা কি? আর আরই আছে, তাহলে আর আরই গুণ করে দাও, এফ গুণ টি। এফ গুণ টি হওয়া মানে আসলে কি? এফ গুণ টি হওয়া মানে সেটাকে আমরা বলের ঘাত বলি, আগেই বলছিলাম বলের ঘাত। আর এ পাশে থাকতেছে কি? এম ভি মাইনাস ইউ। তো ভি এম ইন্টু ভি মাইনাস ইউ আসলে কি বলতো? আগেই লিখে রাখছি, ভরবেগের পার্থক্য। তার মানে ভরবেগের যে পার্থক্যটা বা ভরবেগের যে পরিবর্তনটা, সেটাই হচ্ছে আমাদের আসলে বলের ঘাতের সমান। এবার চলো, যদি আমি এখানে টম এন্ড জেরির কাহিনীটা তোমাদের বলি। এই টমের ক্ষেত্রে যদি টমের ভর যদি মনে করো বড় হাতের এম হয়, টমের বেগ যদি মনে করো হয় হচ্ছে ভি, তাহলে তো বুঝতেছো টমের ভরবেগ কত হবে? টমের ভরবেগ হবে তাহলে ক্যাপিটাল এম ভি। আবার মনে করো এখানে জেরির ভর মনে করো হচ্ছে ছোট হাতের এম, ছোট মানুষ, তার বেগের মানও মনে করো ছোট হাতের ভি। তাহলে জেরির ভরবেগ কত হবে? তাহলে জেরির ভরবেগ হবে হচ্ছে আমাদের ছোট হাতের এম ইন্টু ছোট হাতের ভি। এখন এখান থেকে আমরা দেখবো হচ্ছে একক আর ভরবেগের মাত্রা। তো যেহেতু আমরা জানি যে ভরবেগ মানে আসলে হচ্ছে আমাদের ভর এবং বেগের গুণফল, তাহলে ভরের একক কি বলতো? ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। আর বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এককটা কি দাঁড়াইলো? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের এককটা দাঁড়াবে আমাদের হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এবার আসো, মাত্রা এভাবে কিভাবে হয় দেখো, মাত্রাটা আমরা বুঝি। এই যে কেজি, যে ভরের যে মাত্রাটা, ভরের মাত্রা আসলে কি? ভরের মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল এম। কেন এম দিয়ে বোঝাই বলতো? ভরের ইংলিশ হচ্ছে মাস, এম এ ডাবল এস, মাস। তো সেটার প্রথম অক্ষর কি? এম, এই জন্য। আবার দেখো এটা আছে কি? মিটার। মিটার কি? দৈর্ঘ্য বোঝাইতে ব্যবহার করা হয়। দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ, তাহলে লেন্থ হচ্ছে কি? বড় হাতের এল। তাহলে এই মিটারের বদলে আমি লিখতে পারবো হচ্ছে বড় হাতের এল। আর এখানে দেখো সেকেন্ড, সেকেন্ড আসলে কার একক? টাইমের একক, সময়ের একক। টাইম কি? বড় হাতের টি, বড় হাতের টি। তাহলে এখানে বড় হাতের টি লিখতে হবে। এখানে দেখো ইনভার্স ওয়ান আছে, এখানে ইনভার্স ওয়ান হবে। তাহলে মাত্রা হয়ে গেল এমএল টি ইনভার্স ওয়ান, মাত্রা হয়ে গেল এমএল টি ইনভার্স ওয়ান। তাহলে আশা করি আমরা একক মাত্রা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার চারটা কেজের মধ্যে আমি ধরো তোমাদের জানতে চাইলাম যে এই কেসটার ক্ষেত্রে ভরবেগের মান কত। আমাকে বলো তো সবাই, এই কেসের ক্ষেত্রে ভরবেগ কত হবে? ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। তাহলে বেগের মান যেহেতু শূন্য, তাহলে এখানে ভরবেগের মানও কত হবে? শূন্য হবে। আবার আমাকে বলো তো, এই কেজের ক্ষেত্রে ভরবেগটা কত হবে বলো তো দেখি। এই কেজের ক্ষেত্রে ভরবেগটা কত হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে ভরবেগ কত হবে? 200 হবে। তার কারণ কি? ভরের মান হচ্ছে 10,
বেগের মান হচ্ছে 20, তাহলে উত্তর হবে 200 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা চলে আসি গাণিতিক সমস্যা। তো প্রথম প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, এখানে ভর বলে দিছে একটা বস্তুর 2 কেজি, তাহলে এম এর মান দিয়ে দিছে। বস্তুর এ একটা বেগ দিছে, এ একটা বেগ দিছে। প্রথম বেগের মান দিয়ে দিছে 8, তাহলে এটা হচ্ছে তার আদি বেগের মান, আর শেষ বেগের মান দিয়ে দিছে হচ্ছে 5। তাহলে দেখো, আদি ভরবেগে আমরা শিখে আসছি, আদি ভরবেগ হচ্ছে কি, পি ইনিশিয়াল, আই মানে ইনিশিয়াল, বাংলা হচ্ছে আদি। তাহলে আদি ভরবেগ হবে ভর ইন্টু আদি বেগ, ভর ইন্টু আদি বেগ। তো ভর হচ্ছে আমাদের 2 কেজি, আদি বেগ হচ্ছে আমাদের এখানে 8, তাহলে এখানে উত্তর হবে 16 কেজি মিটার পার সেকেন্ড। এবার চলো পরেরটা করি। শেষ ভরবেগ যদি বের করতে চাই সেটা হবে পি ফাইনাল, তাহলে ভরের সাথে শেষ বেগ গুণ করতে হবে। ভর আছে আমাদের 2, আমাদের শেষ বেগ আছে 5, তাহলে গুণ করলে আমাদের আসে 10 কেজি মিটার পার সেকেন্ড। এবার আসো ভরবেগের পরিবর্তন কত। ভরবেগের পরিবর্তন মানে কি, দুটার পার্থক্য, মানে পি এর পার্থক্য, ডেল পি লিখতে পারো অথবা লিখতে পারো এম ভি মাইনাস ইউ। এখানে মনে রাখতে হবে, এখানে প্লাস মাইনাস আসলে ম্যাটার করে না, ভি মাইনাস ইউ করতে পারো, ইউ মাইনাস ভি এখানে আসলে করতে পারো, সমস্যা নাই। তো আমি ভি মাইনাস ইউ করি, অ্যান্সারটা আমাদের মাইনাস আসবে। এম এর মান হচ্ছে 2, ভি এর মান হচ্ছে আমাদের এখানে 10, ভি এর মান কত আছে 5, এখানে আছে 8, তাহলে ভি হচ্ছে 5, এটা হচ্ছে 8, তাহলে কত আসে মাইনাস 6 কেজি পার মিটার পার সেকেন্ড আসে। অথবা তোমরা সরাসরি করতে পারতা যে এটা থেকে এটা বিয়োগ করলে যা আসে তাই, একটা ভরবেগ থেকে আর একটা ভরবেগ বিয়োগ করলে যা আসে তাই। এবার 4 নাম্বার প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছে জানতে চাই, বলের ঘাতটা কত হবে বলো তো দেখি, এটা দেখেই কি উত্তর বলা যায় কিনা, বলের ঘাত কত বলো তো। ভেরি গুড, অনেকেই তোমরা উত্তর করছো, ভেরি গুড। হ্যাঁ, বলের ঘাত হবে আমাদের হচ্ছে সেম, বলের ঘাত আমাদের এটাই হবে। কেন হবে দেখো, আমি তোমাদের আগেই বলছিলাম যে বলের ঘাত বলতে আসলে আমরা কি বুঝি, এই যে প্রমাণ করে দিছিলাম যে বলের ঘাতটা আসলে হচ্ছে ভরবেগের পার্থক্য বা পরিবর্তন। এখানেও লেখা আছে দেখো, ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলে, ঠিক আছে। তাহলে বলের ঘাত যেটা, সেটা আসলে ভরবেগের পরিবর্তনেরই সমান। তাহলে ভরবেগের পরিবর্তন এখানে কত আসছে -6, তাহলে বলের ঘাতও এখানে হবে -6 কেজি মিটার পার সেকেন্ড। এটাকে তুমি যে দ্বারা প্রকাশ করতে পারো, অথবা তুমি সরাসরি এফ গুণ টি লিখেও প্রকাশ করতে পারো, একটা করলেই হবে, সমস্যা নেই। এবার আসো 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, বস্তুর গতি এত সেকেন্ডে পরিবর্তিত হলে, তাহলে টি এর মান বলে দিছে 0.1 সেকেন্ড, এত সেকেন্ডে পরিবর্তিত হলে আমাদের কাছে জানতে চাইছে কার্যকর বলের মান কত, মানে এফ এর মানটা কত, এফ এর মানটা কত। তাহলে এটা কেমনে বের করবো আমরা, কেমনে বের করবো বলো তো, কয়েকভাবে করা যায়। চলো তোমাদের আমি প্রথম পদ্ধতি দেখাই। প্রথম পদ্ধতি, প্রথম পদ্ধতি, প্রথম পদ্ধতিতে কি, তুমি এখানে বলের ঘাত বের করছো না, বলের ঘাত বের করছো না, তাহলে বলের ঘাত মানে আসলে কি এফ গুণন টি। সে বলের ঘাতের মান কত পাইছো বলো, -6, বলের ঘাতের মান পাইছো -6। এখন দেখো তোমাকে টি এর মান দিয়ে দিছে কত 0.1, তাহলে তুমি যদি এখন এই টি দ্বারা ভাগ করো, তোমার বলের মান আসবে -60 নিউটন, -60 নিউটন। এই একটা উত্তর তুমি এখানে পাইলা, ঠিক আছে, একটা উত্তর তুমি এখানে পেয়ে গেলা। আরেকটা পদ্ধতিতে দেখো, চাইলে তুমি এভাবে দেখাইতে পারো, দ্বিতীয় পদ্ধতি। সহজ নিয়মে তুমি দেখাইতে পারো যে আমরা জানি বল সমান হচ্ছে এম এ, এবার এ কে ভেঙে তুমি লিখতে পারো ভি মাইনাস ইউ বাই টি। এবার তুমি সমস্ত মান বসাই দাও, এম আছে তোমার কত 2, ভি এর মান আছে তোমার কত 5, ইউ এর মান আছে তোমার কত 8, আর সময় আছে তোমার 0.1। সেটা করলেও তোমার উত্তর আসবে -60 নিউটন, -60 নিউটন। ঠিক আছে, তো দুটা পদ্ধতিতে করে দিলাম। এখন তোমাদের কাছে যার কাছে যেটা ভালো লাগে সে তোমরা সেটা করতে পারো। বুঝতে পারছো? তাহলে বলো, এই অঙ্কটা কি সহজ লাগছে নাকি তোমাদের কাছে কঠিন লাগছে? 1500, বেগের মানটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এইখানে তোমরা অনেকেই ভুল করছো। দেখো, তোমার অপশনে কিন্তু প্রত্যেকটাই আছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, কোথাও কিলোমিটার পার আওয়ার নাই। তো কিলোমিটার পার আওয়ার কিন্তু আমার এসআই পদ্ধতির একক না, মিটার পার সেকেন্ডে নিতে হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কেমনে নিব? খুব সহজ, যদি তুমি এক লাইনে লিখতে চাও, এটাকে 3.6 দ্বারা ডিভাইড করলেই সব সময় এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 3.6 দ্বারা ভাগ করলে এটা
মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে উত্তর হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মান আমরা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড, আর ভরের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 1500 কেজি। যদি আমি এই দুটাকে গুণ করে দিই, যদি দুটাকে আমি গুণ করে দিই, তাহলে আমি এখানে ভরবেগটা পেয়ে যাব। আমার ভরের মান হচ্ছে 1500 কেজি, আর বেগের মান হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। সো গুণ করলে এখানে 3 4টা শূন্য, 10⁴, এখানে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে দেখছো? তোমাদের একটু সাবধানতা অবলম্বন করতে বলছিলাম। তোমরা অনেক অপশন এ দাগাইছো, কারণ তোমরা হচ্ছে কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করো নাই। অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, অবশ্যই কনভার্ট করে নিতে হবে। এবার দেখো আমরা একটা গাণিতিক সমস্যা করি। তুমি একটি 200 গ্রাম ভরের ফুটবলকে 8 মিটার পার সেকেন্ড বেগে গোল পোস্টের দিকে আঘাত করে 5 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলটিকে ফিরে এলো। তার মানে কি করছো? তুমি একটা একটা গোল পোস্ট রাখছো, এখানে একটা গোল পোস্ট রাখছো, এখানে আমি লিখলাম গোল পোস্ট। এই গোল পোস্টের দিকে আমরা 200 গ্রাম ভরের একটা ফুটবলকে একটা সার্টেন বেগে লাথি মারছি হয়তো। তাহলে এই ভরের মানটাকে প্রথমে কেজিতে কনভার্ট করি। তাহলে 200কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হয়ে যাবে কেজি, 0.2 কেজি হবে। আচ্ছা, তো এই 0.2 কেজি ভরের একটা ফুটবলকে আমরা কত বেগে থ্রো করছি, বা কত বেগে এখানে দেয়ালে আঘাত করাইছি বা গোলপোস্টে আঘাত করাইছি? 8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে লিখে রাখলাম 8 মিটার পার সেকেন্ড। আঘাত করার পরে সে 5 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলটা ফিরে আসে। তাহলে ফুটবল ফিরে আসছে কত বেগে? ফিরে আসছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে লিখলাম এখানে 5 মিটার পার সেকেন্ড। এখন তোমরা আমাকে সবাই বলো, এখানে অনেকে তোমরা উত্তর ভুল করছো, এবং এই ভুলটা হওয়া খুব স্বাভাবিক তোমাদের লেভেলে। তো এই ভুলটা যাতে না হয় এই জন্যই প্রশ্নটা তোমাদের আমি সলভ করাচ্ছি। এটা পারলে একটু পরে তোমাদের বোর্ড প্রশ্ন করাবো, ওটা তোমরা পারবা। সবাই একটু খেয়াল করে দেখো, এই দুটো গতির দিক কি একই না ভিন্ন বলো? দেখো, আদিবেগ ডান দিকে আর শেষ বেগটা বাম দিকে। আদিবেগ গোলপোস্টের দিকে, শেষ বেগটা গোলপোস্টের বিপরীত দিকে। বলো একই না ভিন্ন? ভিন্ন না। এটা সবাই সবাই একটু খাতায় লেখো, যারা পারো এবং যারা পারো না, সব দল সবাই খাতায় লেখো। গতি ভিন্ন হলে যে কোনো একটিকে প্লাস দিব, অন্যটিকে মাইনাস দিব, এটা নিয়ম। কারণ কি, একটা যাচ্ছে ডান দিক, একটা যাচ্ছে বাম দিক। এখন তুমি যদি দুইটাকেই প্লাস বলো, দুইটাকে যদি তুমি প্লাস বলো, তাইলে তুমি কেমনে বুঝাইলা যে একটা আর একটার বিপরীত? বাট তুমি যদি একটাকে প্লাস দাও আর একটাকে মাইনাস দাও, তাহলে সেটা কি মিন করে? যে একজন ডানে গেলে আরেকজন কোথায় যাবে? বামে যাবে। বুঝছো? তো বিপরীত দিক যখন থাকবে, একটাকে প্লাস দিতে হবে আর একটাকে মাইনাস দিতে হবে। এখন কাকে প্লাস দিবা কাকে মাইনাস দিবা এটা কিন্তু আসলে নির্ধারিত না। এটা নির্ধারিত না। তুমি যে কোনো কাউকে প্লাস দিতে পারো, যে কোনো কাউকে মাইনাস দিতে পারো। তো ধরো আমি এখানে প্লাস দিলাম হচ্ছে এটাকে, আর মাইনাস দিলাম হচ্ছে এটাকে। তাহলে এখন যদি আমি এখানে ভরবেগের পরিবর্তন বের করি, প্রশ্নে চাইছে ভরবেগের পরিবর্তন। দেখো, যদি আমি এখন ভরবেগের পরিবর্তন বের করি, তাহলে ভরবেগের পরিবর্তন আমাদের আসবে হচ্ছে এম ভি মাইনাস ইউ। এম এর মান আমাদের আছে হচ্ছে 0.2, ভি এর মান আমাদের আছে হচ্ছে -5, ইউ এর মান আছে আমাদের হচ্ছে +8। সো এখানে 0.2 আছে, ভেতরে হবে আমাদের হচ্ছে -13, মাইনাস হয়ে যাবে -13। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে -2.6। একক কি? কেজি মিটার পার সেকেন্ড। একক হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, এখানে আমাদের যেই দিকটা আসছে, এই যে মাইনাস যেটা আসছে, এই মাইনাসটা কিন্তু শুধুমাত্র দিক বোঝায়, এটা কিন্তু ভাইয়া মান না। সবাইকে একটু জিনিসটা বুঝতে হবে, মাইনাসটা কি বোঝায়? দিক বোঝায়। মাইনাসটা দিক বোঝায়, মান বোঝায় না। ঠিক আছে? যদি আমি তোমাকে বলি মান কত, তাহলে মান হবে 2.6। ঠিক আছে? মান হবে 2.6। আর মাইনাসটা এখানে কি বোঝায়? দিক বোঝায়। এখন সবার কাছে আমার প্রশ্ন, বলো তো তাহলে এখানে কোন দিকটা বোঝাচ্ছে? এখানে মাইনাসটা দিয়ে তুমি কোন দিকটা বুঝাইছিলা? সেই দিকটা বোঝাচ্ছে। তো দেখো তো, মাইনাসের সাথে দেখো মাইনাসটা মিলে গেছে। তো উত্তর যদি প্লাস আসতো তাহলে প্লাসের দিক হবে অ্যান্সার, উত্তরে মাইনাস আসলে মাইনাসের দিকে হবে অ্যান্সার। তাহলে এখন দেখো, তোমরা আমাকে বলো মাইনাসটা আসলে কোন দিকে আছে? গোলপোস্টের দিকে নাকি গোলপোস্টের বিপরীত দিকে? মানে কোনটাকে তুমি মাইনাস ধরছো, গোলপোস্টের দিকে নাকি গোলপোস্টের বিপরীত দিকে? সবাই বলো তো। উল্টা দিকে।
গোলপোস্টের উল্টা দিকে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে, তাহলে এখানে আমরা বলতে হবে এটা দিক হবে হচ্ছে গোলপোস্টের বিপরীত দিকে। 0.6 যাদের আসছে তারা সহজ ভাষায় মানে সরল মনে তারা একটা থেকে আরেকটা মাইনাস করে দিছো, তাদেরটা হবে না। তো এটা খুবই স্বাভাবিক ভুল তোমাদের লেভেলে। তো এই ভুলটা যাতে না হয় এই জন্য এই ম্যাথটা তোমাদের আমি করাই দিলাম। তাহলে আবার বলি খেয়াল করো, গোলপোস্টের দিকে একটা বল গেছে, বিপরীত দিকে ফিরে আসছে। সবাইকে লিখতে বলছিলাম যে যদি এমন হয় গতি বিপরীত দিকে হয় বা ভিন্ন ভিন্ন দিকে হয়, সেই ক্ষেত্রে একটাকে প্লাস ধরতে হবে আর একটাকে মাইনাস ধরতে হবে। তাহলে আমি প্লাস ধরছি প্রথমটা, পরেরটাকে মাইনাস ধরছি। এবার দেখো ভরবেগের পরিবর্তন কত চাইছে, তাহলে এম ভি মাইনাস ইউ, ভি এর মানটা হচ্ছে এখানে -5, ইউ এর মানটা হচ্ছে +8। বিয়োগ করলে -5 -8 বিয়োগফল -13, আশা করি বোঝানো লাগবে না। গুণ করলে -2.6। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2.6 কেজি পার মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গোলপোস্টের ভরবেগের পরিবর্তনের কি মান। আমাদের মান হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের মান, এতটুকু হচ্ছে আমাদের মান। আশা করি সবার মনে আছে যে ভরবেগের পরিবর্তন হচ্ছে ভেক্টর, তার একটা মান থাকে, তার একটা দিক থাকে। তার মান হচ্ছে 2.6 কেজি পার মিটার পার সেকেন্ড। এখানে কোনো দিকের কাহিনী আসবে না। দিক কখন আসবে, যখন তুমি মাইনাসটা বিবেচনা করতেছো। মাইনাসটা কি মিন করে, এখানে খেয়াল করো মাইনাসটা কোন দিক, গোলপোস্টের বিপরীত দিক। এই যে গোলপোস্টের বিপরীত দিকটা হচ্ছে মাইনাস। তাহলে অ্যান্সারটা তাহলে কি মিন করবে, গোলপোস্টের বিপরীত দিকে আমার ভরবেগের পরিবর্তন হয়েছে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, মাইনাস সহ লিখলে কোনো সমস্যা নাই, দিক লিখে দিলে বেস্ট, দিক লিখে দিলে বেস্ট। ঠিক আছে, দিক যদি লিখে দাও একদম বেস্ট। এবার এবার আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেক আসো যারা এই অ্যান্সারটাকে প্লাস ফরম্যাটে লিখতে পছন্দ করো। কে আসো কিনা বলো, কারা কারা আসো যে প্লাস লিখতে পছন্দ করো, বলো তো কারা কারা আসো, একটু জানাও তো। আসো, আমি জানি এরকম অনেকেই আছে। তাদের জন্য আমি এখন এই প্রশ্নটা সলভ করাবো, রাজশাহী বোর্ডের প্রশ্ন। তাহলে তোমাদের দুটাই হয়ে গেল, যে মাইনাস উত্তর হইতে পারে, প্লাস দিয়ে উত্তর দিতে পারে। তাহলে এখানে আমি মাইনাস দিয়ে তোমাদের উত্তর শিখাই দিলাম, এই অঙ্কটা আমি তোমাদের প্লাস দিয়ে উত্তর শিখাই দিব। তাহলে চলো এখন দেখি প্লাস পার্টি কি করবে, সেটা তাদের একটু দেখাই। দেখো, এত গ্রাম ভরে একটা টেনিস বল এখানে বলা আছে। ঠান্ডা মাথায় আমি যা যা বলি এগুলো শুনো, কঠিন করে ভাবলেই ঝামেলায় পড়বা। এটা আসতেছে আমাদের 0.05 কেজি, এটা ভরের মান। এটা হচ্ছে আমাদের আদিবেগের মান। এটা হচ্ছে আমাদের একই দিকে ফিরে আসছে। আচ্ছা, একই দিকে ফিরে আসছে কিন্তু কত বেগে আসছে সেটা কিন্তু বলে নাই, মনে রাখবা, নোট লিখে রাখো। যদি ফিরে আসার বেগ না বলা থাকে তাহলে ধরতে হয় শক্তি নষ্ট হয় নাই। শক্তি যদি নষ্ট না হয় তাহলে আগে যে বেগে গেছে সে একই বেগে সে ব্যাক করে। তাহলে আমি একটু চিত্র এঁকে তোমাদের বুঝাই, একটু বোঝাই যে আমাদের এই যে 0.05 কেজি ভরের যে বলটা আছে, 0.05 কেজি ভরের যে বলটা আছে সেটা কত বেগে গিয়ে আঘাত করছে, সেটা 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। আর ব্যাক করে কত বেগে ফিরে আসছে বলে নাই। আমি বলছি যখনই দেখবা যে বলে নাই, না বলা মানে হচ্ছে সেখানে শক্তি নষ্ট হয় নাই। যেমন আগের অঙ্কে গ্যাসে হচ্ছে 8-এ ব্যাক করছে 5-এ, এটা বলে দিছে। তার কারণ এখানে আঘাত করার পর কিছুটা শক্তি নষ্ট হয়ে গেছে, এজন্য অল্প বেগে ফিরে আসছে। বাট যদি শক্তি নষ্ট না হয় তাহলে যে বেগে যাবে একই বেগে ফিরে আসবে। তাহলে এখানে আমরা লিখবো এখন একই বেগে সে ফিরে আসছে, একই বেগে ফিরে আসছে। তাহলে বেগের মান হচ্ছে 20। এখন যাদের এই অঙ্ক হবে না, যারা ভুল নিয়মে করো, তাদের ভরবেগের পরিবর্তন উত্তর আসবে 0। যাদের উত্তর 0 আসবে তারাই রং, এজন্য প্রথম অপশন দিয়ে দিছে 0। এটা কিন্তু হবে না, আগে থেকেই বলে রাখতেছি। এখন আমরা চলে আসি, আমাদের এখানে ভরবেগের পরিবর্তন দেখাইতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে আমাদের ডেল পি, যেটা আসলে কি এম ভি মাইনাস ইউ। তাহলে ভরের মান হচ্ছে আমাদের 0.05, বেগের মান আর ইউ এর মানটা এখন আমাকে বসাইতে হবে। এখন বলো দুটাই কি এখানে প্লাস হইতে পারে, এটা খালি আমাকে বলো তো, এখানে দুইটা মানে কি প্লাস হবে, এটাই হবে কিনা? দুটা বেগ প্লাস রেখে কি অঙ্ক করতে পারবো? না, পারবো না। ওকে, গুড। যেহেতু দুইটা মান রেখে আমি প্লাস এখানে রেখে করতে পারবো না, আগের অঙ্কে কি করছিলাম, আগের অঙ্কে আমি এখানে প্লাস রাখছিলাম, ইউ কে প্লাস রাখছিলাম, ভি কে মাইনাস রাখছিলাম। আগের অঙ্কে আমি ভি কে মাইনাস রাখছিলাম। এই অঙ্কে আমি ভি কে যদি প্লাস রাখি আর ইউ কে যদি মাইনাস রাখি কোনো সমস্যা হবে না। তার কারণ এমন কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে তুমি একটাকে প্লাস ধরবা আর একটাকে মাইনাস ধরবা।
এমন কোনো নিয়ম নাই যে এটাকেই প্লাস ধরতে হবে, এটাকেই মাইনাস ধরতে হবে, এমন কোনো নিয়ম নাই। তাহলে আমি আগের অঙ্কে কি করছিলাম, ভি কে মাইনাস ধরছিলাম, আর এই অঙ্কে আমি ভি কে প্লাস ধরলাম। দুটা নিয়মই সত্যি, দুটা নিয়মে তোমার উত্তর আসবে, উত্তর মিলবে। তাহলে এখন আসো, যেহেতু আমি এখানে ভিটাকে প্লাস রাখছি, তাহলে ভি এর মান 20, আর ইউ এর আগে দেখো মাইনাস আছে, তাহলে ইউ এর মান যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে 0.05, ভেতরে 20 প্লাস 20 হবে 40, তাহলে গুণ করলে উত্তর আসবে 2, উত্তর আসবে 2। আগে একটু প্লাস লিখে রাখলাম, আগে প্লাস লিখে রাখলাম। এবার দেখো, যাদের এর আগের উত্তরে মাইনাস দেখে কেমন কেমন যেন লাগছে, যে ভাই ভাল লাগতেছে না, মাইনাস দেখলে ভাল লাগে না, তাদের জন্য এই উত্তরটা প্লাস করে আনলাম, যে প্লাস দিয়ে দেখো কিভাবে উত্তর আনা যায়। প্লাস কিভাবে আনছি, ভি এর মান তুমি যদি প্লাস ধরো তাহলে এইগুলা উত্তর প্লাস আসবে। তাহলে দেখো উত্তর কত আসছে, প্লাস আসছে। এখন আমি তোমাদের আগে বুঝছিলাম মান কোনটা, এখানে এখানে মান হচ্ছে চিহ্ন বাদে যেটা, সেটা হচ্ছে মান। আর এই প্লাসটা কি বুঝায়, দিক বুঝায়, প্লাসটা বুঝায় হচ্ছে দিক। তাহলে আমাকে বলো তো এখানে উত্তর কোনটা, সবাই আশা করি বুঝতেছো, উত্তর হচ্ছে সি। জিরো হওয়ার কোনো চান্সই নাই, জিরো যাদের হবে তাদেরটাই ভুল। তার কারণ কি, যাদের জিরো হয়েছে তারা কি করছো আমি জানি, তারা কি করছো আমি জানি, তারা হচ্ছে ভি মাইনাস ইউ করছো, এম এর মান বসাইছো 0.05, ওই শেষ বেগও ধরছো 20, আদি বেগও ধরছো 20, 20 থেকে 20 মাইনাস করে উত্তর লিখে রাখছো 0। হবে না, কেন হবে না, তার কারণ তোমার একটা ডিরেকশন প্লাস হইলে আর একটা ডিরেকশন অবশ্যই মাইনাস হইতে হবে। আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হবে, তখন 20-20 যোগ হয়ে উত্তর ওটা হবে। তো যারা এই জিরো আনছো তাদের কিন্তু উত্তর হয় নাই, তাহলে উত্তর হচ্ছে আমার এটা। তাই ভরবেগের পরিবর্তন এটা মান দেওয়া আছে শুধুমাত্র। এখন তুমি যদি দিক সহ উত্তর দিতে চাও তাহলে দেখো দিকটা তোমাদের আমি আবারও বুঝাই। এখানে কি ছিল, মাইনাস, এবার দেখো কোন বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে যদি দ্বিগুণ হয়, তার মানে কি, বেগের মান দ্বিগুণ হওয়া মানে তার শেষ বেগের মানটা হবে আদি বেগের দ্বিগুণ, মানে আগে যে বেগটা ছিল সেই বেগের দ্বিগুণ হয়ে যাবে, এটাই যে বলছে বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হয়েছে। তাহলে জিজ্ঞাসা করছে ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। ভরবেগের পরিবর্তন এটা দুই ভাবে অ্যান্সার বলা যায়। একটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম, দেখো ভরবেগ মানে আসলে কি, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে তোমার বেগ যদি দ্বিগুণ হয়, দেখো তো বেগ যদি দ্বিগুণ হয়, তো ভরবেগটা কি এখানে গুণাকারে আসছে না, মানে সমানুপাতিক, তাহলে ভরবেগও হবে দ্বিগুণ। এটা দেখে উত্তর বলে দেওয়া, অপশন হয়ে গেল দ্বিগুণ। আর এবার আসো, যদি ধরো এগুলা রিটেন আসে বা তুমি একটু বড় করে সলভ করতে চাও তাইলে কেমনে করবো ওটাও তোমাদের শিখাই দিই। তাহলে এভাবে লিখবা যে প্রথম ক্ষেত্রে আমার ভরবেগের মান হচ্ছে p1 সমান mv1, আর দ্বিতীয় ক্ষেত্রে আমার ভরবেগের মান হচ্ছে p2 সমান mv2। তাহলে যেহেতু প্রশ্নে বলে দিছে v2 হচ্ছে 2v1, তাহলে v2-র বদলে আমি এই 2v1টা বসাই দিতে পারি, v2-র বদলে এই 2v1টা বসাই দিতে পারি, এই মানটা বসাই দিছি। তাহলে এখন দেখো কি লেখা যায়, 2mv1, দেখতে পাচ্ছ mv1টা আসলে কার মান, p1 এর মান। তাহলে আমি এখন mv1 এর বদলে লিখতে পারি কি বলতো, mv1 এর বদলে আমি লিখতে পারি p1, 2p1। তাহলে খেয়াল করো ভরবেগটা কি হয়ে গেছে, আগের ভরবেগের দ্বিগুণ হয়ে গেছে, বুঝছো। তাহলে এইভাবে অ্যান্সার করতে পারো, এইভাবেও করতে পারো, তো দুইভাবেই তোমার যেটা ইচ্ছা। এমসিকিউ আসলে সরাসরি এভাবে করবা। তোমাদের বলে দেওয়া লাগবে, দেখো তো এই যে বরিশাল বোর্ডের প্রশ্ন, প্রথম যে বস্তুটা আছে প্রথম বস্তুর ভর দিয়ে দিছে, প্রথম বস্তুর হচ্ছে তোমার বেগও দিয়ে দিছে, আবার হচ্ছে ধাক্কার ফলে প্রথম বস্তুর শেষ বেগটাও দিয়ে দিছে। দেখো এখানে বলের ঘাত চাইছে প্রথম বস্তুর, বলের ঘাত কোন জিনিস আমরা কি পড়ছিলাম, বলের ঘাত কোন জিনিস আমরা কি পড়ছিলাম, পড়ছিলাম। তাহলে আমরা কি বলের ঘাত সলভ করতে পারবো, পারবো। তাহলে আর 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 না বলি, হ্যাঁ আর বললে তো আসলে আরেক লাইন লিখলে তো সলভ হয়ে যাবে, তোমরা নিজেরাও বুঝতেছো যে আরেক লাইন লিখলে হয়ে যাবে না। তন্নি তুমি যেটা বারবার বলতেছো আবারও, এই হচ্ছে তাহলে আজকে আমাদের ক্লাস। হোমওয়ার্ক তোমাদের এই একটাই থাকলো আজকে, কারণ আজকের আসলে অঙ্ক কম আর কি, ঠিক আছে। নেক্সট লেকচারে তোমাদের নিউটনের সেকেন্ড ল নিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব। তো আজকে তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা।